আসসালামু আলাইকুম সবাইকে। আজকে আমরা পরিপাক এবং শোষণ অধ্যায়টা পড়বো ইনশাআল্লাহ। অধ্যায়টা বললাম খুবই 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 গুরুত্বপূর্ণ এবং এখান থেকে প্রতিবার একটা সিকিউ 100% আসবে। কিন্তু অধ্যায়টা একটু বেশ কনসেপচুয়াল, আসলে বিশেষ অনেক কিছুই বুঝার আছে। সো আমাদের বুঝতেও হবে, আবার পরীক্ষা আমাদের কমন পাইতেও হবে। তো চলো আমরা অধ্যায়টা শুরু করার আগে টিপিক্যালি আমি যেভাবে পড়াই, যে এই অধ্যায় থেকে কি কি সিকিউ আমাদের আসবে সেটা বলে আমাদের বুঝতে হবে আগে, কারণ তুমি পরীক্ষার আগের রাতে সম্পূর্ণ অধ্যায়টা আবার পড়তে পারবা না। তোমাকে পড়তে হবে স্পেসিফিক জিনিস। ফার্স্ট অফ অল, পাকস্থলীতে পরিপাক। পাকস্থলীতে পরিপাক একটা জিনিস সবসময় মনে রাখবা, যে পরিপাক এবং শোষণ যেই চ্যাপ্টারটা, এখানে খালি পরিপাক বললে তোমাকে দুইটা জিনিস লিখতে হবে। একটা হচ্ছে আমাদের রাসায়নিক পরিপাকও লিখতে হবে, রাসায়নিক পরিপাক, রাসায়নিক পরিপাক, আবার সাথে সাথে কি লিখতে হবে, যান্ত্রিক পরিপাক। যদি বলে না দেয়, যদি বলে না দেয় শুধু পরিপাক বললে আমাদের দুইটাই লিখতে হবে, আগে যান্ত্রিক তারপরে রাসায়নিক পরিপাক, দুইটাই আসে। এবং এরপরে সবচাইতে ইম্পর্টেন্ট যেই পার্টটা, যেটা সিকিউটা 100%, আমি বলে দিই 99.99% আসবে, সেটা হচ্ছে ক্ষুদ্রান্তের পরিপাক। ক্ষুদ্রান্তের পরিপাক মানে ক্ষুদ্রান্তে আসলে রাসায়নিক পরিপাকটাই আমাদের লিখতে বলে, ক্ষুদ্রান্তের রাসায়নিক পরিপাক। তিন প্রকার খাদ্যের যে পরিপাক, কোন গ্রন্থি থেকে কোন অন্ত্রিক গ্রন্থি থেকে অগ্রাশয় রাস্তায় কোন এনজাইম কিভাবে কাজ করে সেটা এখানে লিখতে বলে। এবং যকৃতের আইদার তোমাকে সঞ্চয়ী অথবা আইদার বিপাকীয় ভূমিকা লিখতে বলবে। এইটাও এই অধ্যায়ের খুবই গুরুত্বপূর্ণ একটা কোশ্চেন। ঠিক আছে, লিভারের চিত্র দিয়ে বলে যেটা সঞ্চয় বিপাকের ভূমিকা, আর গতে বলে হচ্ছে লিভারের আণুবীক্ষণিক গঠন, এভাবে প্রশ্নটা হয়। লাস্ট অফ অল হচ্ছে খাদ্য সার শোষণ। আমরা শর্করা প্রোটিন শোষণ খুবই ইজি, এখানে একটু বিশেষ করে বলে রাখা ভালো, বিশেষ করে লিপিড যে শোষণটা, এটা অনেকেই বুঝি না, আমাদের লিপিড শোষণটা খুব চমৎকার করে বুঝতে হবে এবং পড়তে হবে। আচ্ছা, তাহলে চলো আমরা আসলে শুরু করি, যে মানব শরীরতত্ত্ব পরিপাক এবং শোষণের যে চ্যাপ্টারটা আমাদের এখানে দিতে, সেখানে একটু ঝাপসা হয়ে গেছে এই পৃষ্ঠাটা, তবে বেশি এই পৃষ্ঠা থেকে আসলে সেরকম কিছু নাই। আমাদের জাস্ট এখান থেকে একটা কথা পড়তে হবে, যে পরিপাক শোষণ অধ্যায়ের পরিপাক আসলে কি বলে, এই পরিপাকের সংজ্ঞাটা একটু জাস্ট পড়ে ফেলবা। পরিপাকের সংজ্ঞাটা আসলে পড়ে ফেলবা, কিছুই না। সহজ কথায়, তুমি আমি যেই জটিল খাদ্য গ্রহণ করতেছি সেটা আসলে আমাদের কোষের মধ্যে ঢুকতে পারবে না। তাহলে কোষের গ্রহণ উপযোগী আমাদের করে নিতে হবে আমাদের জটিল খাদ্যদ্রব্যটাকে। তাহলে যেই প্রক্রিয়ায় আমরা যে জটিল খাদ্যদ্রব্য গ্রহণ করি সেটাকে সরল, তরল এবং কোষের গ্রহণ উপযোগী করে তোলার যে প্রসেসটা বিভিন্ন এনজাইমের সহযোগিতায়, সেটাই হচ্ছে আমাদের পরিপাক। সেটাই এখানে বলছে, দেখো, যে জটিল, যে প্রক্রিয়ায় জটিল খাদ্যবস্তু বিভিন্ন হরমোনের প্রভাবে এবং এনজাইম, হরমোন এনজাইম দুইটাই আসলে আসে, এনজাইমের সহায়তায় ভেঙে দ্রবণীয় সরল এবং তরল দেহকোষে গ্রহণ উপযোগী ক্ষুদ্রতে পরিণত হয়, তাকে পরিপাক বলে। তুমি জাস্ট সংজ্ঞাটা পড়ে ফেললা, কখনো কখনো কতে আসতে দেখা যায় এটা, ঠিক আছে। এখন সবসময় মনে রাখবা, এই পরিপাকটা আসলে দুই প্রকার, একটা হচ্ছে যান্ত্রিক আর দুই নাম্বারটা হচ্ছে কি রাসায়নিক। দুই নাম্বারটা কি রাসায়নিক। যান্ত্রিক কি জিনিস আমি জাস্ট বেসিক কিছু জিনিস বুঝাচ্ছি, আমি সিকিউ টপিক গুলোই তোমাকে কভার করব, বাকি জিনিসগুলো অবশ্যই বেসিকটা বুঝতে হবে, সাথে এমসিকিউ এর জন্য আমি তোমাকে পড়াই দিব বই দেখায় অবশ্যই। এখন আসো, যান্ত্রিক পরিপাক আসলে কি জিনিস। ধরো তোমার মুখের মধ্যে কোনো খাবার ঢুকছে, তাহলে তুমি প্রথমে এই মুখের যেই জিহ্বা, এবং জিহ্বা তো না, জিহ্বা সঠিক উচ্চারণ নিয়ম অনুযায়ী, এবং দাঁত দিয়ে তুমি খাদ্যদ্রব্যটাকে পিষতেছো, এইটাই হচ্ছে যান্ত্রিক পরিপাক, অর্থাৎ যেখানে কোনো ধরনের রাসায়নিক বিক্রিয়া সংঘটিত হচ্ছে না। আর রাসায়নিক পরিপাক মানে হচ্ছে কিছুই না, এখানে যত সকল প্রকার এনজাইম, সকল প্রকার কি যত এনজাইম আছে, একটা এনজাইম একটা খাদ্যের উপর কি প্রভাব ফেলতেছে সেই বিক্রিয়াটাই হচ্ছে তোমাকে রাসায়নিক পরিপাকের মধ্যে লিখতে হবে। আচ্ছা, ভালো কথা। এখন এই যে জায়গাটা, এই পৃষ্ঠার থেকে কিছু গুরুত্বপূর্ণ এমসিকিউ আছে, সেটা হচ্ছে পৌষ্টিক তন্ত্রের মধ্যে যেই দুই প্রকার, পৌষ্টিক গ্রন্থি আর একটা হচ্ছে পৌষ্টিক নালী। এই পৌষ্টিক নালীর কিছু জিনিসের আমাদের দৈর্ঘ্য মুখস্থ রাখতে হবে। এক নাম্বারটা হচ্ছে পাকস্থলীর দৈর্ঘ্য প্রায় 30 সেন্টিমিটার, এইটা লাগবে। আর গলবিলের দৈর্ঘ্য 12.5 সেন্টিমিটার, এইটা লাগবে। আচ্ছা, আর একটা গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে নিচের কোনটি ক্ষুদ্রান্তের অংশ নয়। এই এমসিকিউটা প্রচুর পরিমাণে আসে। ক্ষুদ্রান্তের অংশ হচ্ছে তিনটা, ডিওডেনাম, জেজুনাম, ইলিয়াম। এভাবে মনে রাখবা, ডিজে ইলিয়াস, ডিজে ইলিয়াস। ক্ষুদ্রান্তের কয়টা অংশ? তিনটা অংশ, ডিতে ডিওডেনাম, এরপরে জেজুনাম, সবার শেষে কি ইলিয়াসতে ইলিয়াম। বাস,
এটা বললাম খুবই গুরুত্বপূর্ণ, এটা বোর্ডে আসছে, এটা ডেন্টালে আসছে, এটা মেডিকেলে আসছে। এখান থেকে আর সেরকম কিছু পড়ার দরকার নাই, আমরা পরবর্তী পৃষ্ঠায় চলে যাব। এখানে কিছু জিনিস লেখা আছে, সেটা হচ্ছে পৌষ্টিক নালীর বিভিন্ন অংশে জটিল খাদ্য পরিপাকের 6টি ধাপে সম্পন্ন হয়, এগুলি টোটাল পার্টটা রিডিং দিবা। এই যে ছকটা আছে, এই ছকের থেকে এমসিকিউ আসে। দেখো কোন জায়গা থেকে এমসিকিউ আসবে, দুইটা লাইন আমি তোমাকে দেখাই দিব, এটা পড়তে হবে। সেটা হচ্ছে, তুমি যদি একটু চিন্তা করো, ভিটামিন সেটা হচ্ছে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়। কোন খাদ্য উপাদান রোগ প্রতিরোধ বাড়াতে সাহায্য করে? এমসিকিউ এর কোশ্চেন, ভিটামিন। আচ্ছা, আর একটা গুরুত্বপূর্ণ কথা হচ্ছে স্বাভাবিক পুষ্টি ও বৃদ্ধিতে সহায়তা করে। যদি শুধু এটা বলে তাহলে খনিজ লবণ। এই কথাটা খুবই গুরুত্বপূর্ণ। আর একটা গুরুত্বপূর্ণ কথা আছে, যখন তোমাকে বলবে দেহ বৃদ্ধি, কোষ গঠন এবং ক্ষয়পূরণ, এই ক্ষয়পূরণ কথাটা থাকলে হচ্ছে আমিষ। কি বলছি? ক্ষয়পূরণ কথাটা থাকলে আমিষ, রোগ প্রতিরোধ থাকলে ভিটামিন, আর যদি বলা হয় স্বাভাবিক পুষ্টি ও বৃদ্ধিতে সহায়তায় সাহায্য করে কোনটি, উত্তর হচ্ছে খনিজ লবণ। এইটুক পড়লে, এই বক্স থেকে 3টা লাইন পড়লেই এনাফ। বাকিটুক জাস্ট তুমি রিডিং দিবা, বাকিটুক তুমি জাস্ট রিডিং দিবা। এখন আমাদের অধ্যায়টা তো আসলে 2টা পার্ট, তুমি বুঝতেছোই যে পরিপাক হবে আমাদের ফার্স্ট অফ অল। তাহলে পরিপাক আমাদের পড়তে হবে। পরিপাকের সাথে জড়িত যে সকল গ্রন্থি আছে আমাদের দেহে, সেই গ্রন্থিগুলার গঠন পড়তে হবে এবং ভূমিকা পড়তে হবে, শেষ পর্যায়ে শোষণ পড়তে হবে। আর একটা এক্সেপশনাল জিনিস আছে, সেটা হচ্ছে পরিপাক তন্ত্রের সাথে স্নায়ুতন্ত্রের হরমোনের ভূমিকা। এটা কোনো সিকিউ আসবে না, কিছু এমসিকিউ আসছে, সেটা পড়াই দিব। আর শেষে আছে কিছু রোগ, এই রোগ থেকে এখান থেকে কোনো প্রশ্নই আসবে না। কিন্তু তো বেসিক যেই মেইন কথাটা, মেইন যে অধ্যায়ের মেইন আলোচ্য বিষয়টা, সেটাই হচ্ছে পরিপাক। তাহলে পরিপাকের জন্য আমাদের কিছু বেসিক জিনিস জানতে হবে। সেটাই এখানে বলছে যে আমরা জানি আমাদের খাদ্যের প্রধান উপাদান পানি ব্যতীত 3 প্রকার, সেটা হচ্ছে শর্করা আছে বা কার্বোহাইড্রেট, আমিষ বা প্রোটিন, স্নেহদ্রব্য বা লিপিড। যে সকল এনজাইম শর্করার উপর কাজ করে তাদেরকে বলা হয় অ্যামাইলোলাইটিক এনজাইম। তাহলে অ্যামাইলোলাইটিক এনজাইম কোনগুলা, এইখানে যেই উদাহরণগুলো দেওয়া আছে, এর বাইরে আরো অসংখ্য আছে, কিন্তু এই নামগুলো মুখস্থ করতে হবে। কারণ কি, এখান থেকে এমসিকিউ আসবে। নিচের কোনটি প্রোটিওলাইটিক এনজাইম, আমি তোমাকে মুখস্থ করাই দিব, আমি জাস্ট আপাতত দাগায় রাখতেছি। প্রোটিওলাইটিক এনজাইম পেপসিন, টিপসিন, কাইমোটিপসিন, লাইপোলাইটিক এনজাইম, পাকস্থলী, এত 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 অনেক, এটা তোমার মুখস্থ হয়ে আছে। অ্যামাইলোলাইটিক, প্রোটিওলাইটিক মুখস্থ করলে বাকিগুলো মুখস্থ লাগে না। এবং আরেকটা বেসিক কথা হচ্ছে যে বড় বড় যে জটিল শর্করাগুলো আছে, এইটা তোমার আমার কোষ গ্রহণ করতে পারবে না। খাইতে পারবো, কোষ গ্রহণ করতে পারবে না। কোষ শর্করাটাকে কি হিসেবে গ্রহণ করে? গ্লুকোজ। তাহলে আলটিমেটলি সব সব কার্বোহাইড্রেটই মোনোস্যাকারাইড, গ্লুকোজ, তারপরে হচ্ছে তোমার আশেপাশে গ্যালাক্টোজ, এরকম জাতীয় পদার্থে তৈরি হয়। আর সকল প্রোটিন অ্যামাইনো অ্যাসিড আর সকল লিপিড ফ্যাটি অ্যাসিডের গ্লিসারলে পরিণত হয়ে কোষের ভক্ষণ উপযোগী হয়। এইটা হচ্ছে আমাদের বেসিক কথা। আর এইখান থেকে 2টা কথা আসবে আমাদের এমসিকিউতে। আমি তোমাকে বুঝাইতে চাচ্ছি আসলে পরিপাকের ভেতরে আমরা এখন ঢুকতেছি অ্যাকচুয়ালি। তো পরিপাকটা শুরু হয় হচ্ছে মুখ গহ্বরে। তো মুখ গহ্বরে খাদ্য পরিপাক, এখান থেকে কিচ্ছু লাগবে না, এখান থেকে তুমি জাস্ট একটু রিডিং দিবা, ঠিক আছে? একটু রিডিং দিবা, এখান থেকে কিচ্ছু লাগবে না। যেটা লাগবে আমি তোমাকে বলতেছি, সেটা হচ্ছে আহ এই যে জায়গাটা, এই জায়গাটায় একটা কথা আছে যে কোমল তালুর পিছনের প্রান্তের মধ্যভাগ থেকে একটি পেশল আলা জিহ্বা মুখ গহ্বরে ঝুলে থাকে। এবং এই জিনিসটাই তোমাকে ইম্পর্টেন্ট, যে আলা জিহ্বা বা ইউভুলা, এইটা খাদ্যকে নাসিকা পথে, নাসিকা পথে যেতে বাধা দেয়। যেতে কি করে? বাধা দেয়। মানে তোমার খাবার যাতে নাকের মধ্যে না চলে যায় মুখ দিয়ে, সেটাই বাধা দেয় হচ্ছে এই যে পার্টটা তুমি দেখতেছো, এই পার্টটা, এটার নাম কি? আলা জিহ্বা বা ইউভুলা। এটা কোথায় লেগে থাকে? আমাদের কোমল তালুর পিছনে। আমাদের মুখগহ্বরে তো 2 প্রকার তালু থাকে উপরের দিকে। উপরের দিকে যে সামনের দিকের অংশটা জিহ্বা লাগায়, দেখো, দেখবা যে শক্ত, এটা হচ্ছে হার্ড প্লেট, হার্ড প্যালেট বা শক্ত তালু। আর পিছনের দিকে দেখো নরম লাগে, এটা হচ্ছে সফট প্যালেট। তো সফট প্যালেটের পিছনের পার্টটা হচ্ছে তোমার এই একটা ইউ আকৃতির ইউভুলা বা লাজিহ্বা পেশল ঝুলে থাকে। বাস। নিচের দিকে সবচেয়ে ইম্পর্টেন্ট পার্ট, সেটা হচ্ছে আমাদের জিহ্বার মধ্যে স্বাদ গ্রহণের জন্য কিছু বিশেষ বিশেষ ছোট ছোট এরিয়া থাকে, এদেরকে বলা হয় স্বাদকুড়ি। তাহলে স্বাদকুড়ি থেকে কিচ্ছু লাগবে না, লাগবে হচ্ছে এই ছবিটা, খেয়াল করো, আমরা পড়বো হচ্ছে মিল অতি দিয়ে। কি দিয়ে? মিল অতি। অগ্রভাগ বললে মিষ্টতা, অগ্র তার পাশের ভাগ বললে লবণাক্ততা, এবং পশ্চাৎ পাশের ভাগ সেটা হচ্ছে অম্লতা, অম্লতা, লাস্টে তিক্ততা। দেখো কি বলছে,
তাহলে আমরা কি বলছি, মিল অতি, এই ছন্দটা মনে রাখবা। জিহ্বার অগ্রপ্রান্তে বললে মিষ্টতা, অগ্রপ্রান্তের দুই পাশে মিল লবণাক্ততা, এরপরে কি পশ্চাৎ ভাগের দুই পাশে অতি অম্লতা বা টক, আর লাস্টে কি আছে তিক্ততা, মানে কি পেছনের দিকে। তাহলে আমি যদি তোমাকে বলি যে পশ্চাৎ ভাগের দুই পাশে কোন ধরনের সাতকড়ি অবস্থিত, এমসিকিউ এর কোশ্চেন, তুমি পারবা না, মিল ও তি, তাহলে তাহলে অম্লতা, বাস কাহিনী শেষ। এইখানে একটা সংখ্যা আছে, এই সংখ্যাটা আমাদের এমসিকিউতে দেয়, 5 থেকে 10 দিনের মধ্যে খাদ্যের ঘষায় সাতকড়ি নষ্ট বা ছিন্ন হয়ে যায় এবং প্রতিস্থাপিত হয়, এই জিনিসটা আমাদের লাগবে। এখান থেকে আমরা আর কিচ্ছু পড়বো না, এটা আমাদের পরবর্তীতেও আসছে। একটা গুরুত্বপূর্ণ এমসিকিউ, এটা যদিও পরে আসে, সেটা হচ্ছে আমরা একটু এখানেই দাগায় ফেলি, যে একজন সুস্থ মানুষ দৈনিক কত পরিমাণ, কি পরিমাণ লালাক্ষরণ করে? উত্তর হচ্ছে 1200 থেকে 1500 মিলিলিটার। খেয়াল করো, এককটা খেয়াল করো, মিলিলিটার, খুবই গুরুত্বপূর্ণ, এটা প্রচুর পরিমাণে আসছে এমসিকিউতে। আচ্ছা, মুখগহ্বরে খাদ্যবস্তুর পরিপাক, কোন বস্তুর, আমি বারবার আগে বলছি যে কোন বস্তুর পরিপাক যদি তোমাকে লিখতে বলে, তাহলে আমাদের দুইটা শিরোনামে লিখতে হবে। এক নাম্বার শিরোনাম যান্ত্রিক পরিপাক, এরপরে আমাকে লিখতে হবে হচ্ছে রাসায়নিক পরিপাক। তোমাকে আমি একটা সুন্দর ফরম্যাট শিখাই দিই, যেই ফরম্যাটে তুমি যদি লিখে আসতে পারো ফুল মার্ক পাবা। ধরো তোমাকে বলছে পরিপাক লিখতে, কোনো বলে নাই যে কি পরিপাক, তাহলে তোমাকে কি লিখতে হবে, আগে আগে লিখতে হবে হচ্ছে যান্ত্রিক পরিপাক। এবং যান্ত্রিক পরিপাক আসলে মুখস্থ করার কিছু নাই। যান্ত্রিক পরিপাক তুমি জাস্ট যা বুঝতেছো সেটাই তুমি লিখে দিয়ে আসবা পয়েন্ট আকারে। মুখগহ্বরে যান্ত্রিক পরিপাকের প্রথমে এটা কি, লালাক্ষরণ হবে। লালাক্ষরণ হওয়ার পরে জিহ্বাদেশ জিনিসটাকে, টোটাল লালাটা খাদ্যের সাথে মিশে খাদ্যটাকে একটু পিছলা করে দিবে। এরপরে দাঁতগুলা কাজ করবে, খাদ্যবস্তুকে ক্ষুদ্র ক্ষুদ্র দানায় পরিণত করবে। বাস, এই 3টা পয়েন্ট লিখে দিয়ে আসতে হলো। তার মানে যান্ত্রিক পরিপাক তোমার লিখতে হলে তোমার মুখস্থ করার কোনো দরকার নাই, বুঝে লিখে আসতে পারলে হলো। এরপরে তুমি লিখবা হইতেছে রাসায়নিক পরিপাক। এরপরে কি লিখবা, রাসায়নিক পরিপাক। আচ্ছা, রাসায়নিক পরিপাক লেখার নিয়ম হচ্ছে, আমরা শুরু করব শর্করা দিয়ে। কি দিয়ে? শর্করা। তাহলে আমরা প্রথমেই দিব হচ্ছে শর্করা পরিপাক, শর্করা পরিপাক। এখন শর্করা পরিপাকের লিখতে আমরা কি লিখতে হবে, কোন কোন এনজাইম কোন ধরনের শর্করার উপর কাজ করে তার কে কিসে পরিণত করতেছে, অর্থাৎ জাস্ট কিছুই না, এনজাইমের কাজ। অনুরূপ ভাবে শর্করার পরে আসবে হচ্ছে আমাদের প্রোটিন বা আমিষ পরিপাক, এইখানেও আমার এনজাইমের কাজ। এরপরে আসবে হচ্ছে আমাদের লিপিড বা স্নেহ পরিপাক, এইখানেও আমাদের আসবে বিভিন্ন টাইপের এনজাইমের কাজ। কোন এনজাইম কোথা থেকে আসতেছে, কিভাবে কাজ করতেছে, কিসে পরিণত করতেছে, দেখো এই ফরম্যাটে তুমি যদি লিখে আসতে পারো তুমি ফুল মার্ক পাবা। তাহলে যান্ত্রিক পরিপাক, মুখগহ্বরের যান্ত্রিক পরিপাক, তুমি জাস্ট রিডিং দিলেই হয়ে যাচ্ছে, রিডিং দিলেই হয়ে যাচ্ছে, মুখস্থ করার কোনো দরকার আছে? কোনো দরকার নাই। এখন এই জায়গায় তুমি একটু নিচের দিকে আসো, সেটা হচ্ছে এইখান থেকে একটা এমসিকিউ দেয়, এই যে এমসিকিউ কি হচ্ছে, জিহ্বার গোড়ার দিকে শ্বাসনালী অংশের ছোট উদ্গত অংশ হিসেবে আমরা জানি শ্বাসনালী ষড়যন্ত্রের উপর একটা কি থাকে, এপিগ্লোটিস বা উপজিহ্বা থাকে। এপিগ্লোটিস থাকে যেইটা কিনা খাদ্যকে শ্বাসনালীর মধ্যে ঢুকতে বাধা দেয়। তাহলে আলা জিহ্বা বা ইউভুলা উপরের দিকে নাসিকা পথে যাইতে বাধা দেয়, আর ষড়যন্ত্রের উপরে অবস্থিত এপিগ্লোটিস বা উপজিহ্বা এটা হচ্ছে খাদ্যকে শ্বাসনালী তথা নিচের দিকে যেতে বাধা দেয়, যার কারণে খাদ্যটা সরাসরি খাদ্য নালীতে যায় আসে পড়ে। আমাদের সামনের দিকে থাকে হচ্ছে শ্বাসনালী, পেছনের দিকে থাকে হচ্ছে খাদ্যনালী, ঠিক আছে? সো এইটুক। এখন আসো রাসায়নিক পরিপাক। তাহলে রাসায়নিক পরিপাক দেখো, আমি আগেই বলছি যে রাসায়নিক পরিপাক লিখতে হলে কি লিখতে হবে, শর্করা, আমিষ, স্নেহ। সবচেয়ে ইম্পর্টেন্ট দুইটা মজার কথা হচ্ছে, মুখগহ্বরে সমিষের কোনো পরিপাক ঘটে না, খুবই গুরুত্বপূর্ণ। ইভেন এই জিনিসটা খুবই গুরুত্বপূর্ণ, এমসিকিউতে আসে, আমাদের সিকিউতে তো লিখতেই হবে। স্নেহ পরিপাক, ইভেন স্নেহ পরিপাক হয় না, কিন্তু কোন কোন বই অনুযায়ী, কোন কোন বই অনুযায়ী আমাদের মুখগহ্বরে, বিশেষ করে আলিম স্যার বলছে যে কিছু লাইপোলাইটিক এনজাইম পাওয়া যায়, কিছু কিছু খুবই অল্প পরিমাণে, সেটা লিপিড পরিপাকে সাহায্য করে। কিন্তু আমরা বেসিক্যালি মনে রাখবো যে আমাদের মুখগহ্বরে আমিষ এবং লিপিডের কোনো কি হয় না, পরিপাক ঘটে না। কিসের পরিপাক ঘটে? তাহলে শর্করা। এখন মুখগহ্বরের শর্করা পরিপাককারী তোমার আমার আগে থেকেই মুখস্থ আছে, এনজাইম আছে হচ্ছে দুইটা। কি আছে? দুইটা। এক নাম্বার হচ্ছে টায়ালিন আর এক নাম্বার হচ্ছে মল্টেজ। এক নাম্বার কি টায়ালিন আর একটা হচ্ছে মল্টেজ। সবসময় মাথায় রাখবে এনজাইমের নামে শেষে এস থাকে, হ্যাঁ এস থাকে, ওস থাকে না বললাম। তাহলে তুমি বুঝতে পারতেছো যে টায়ালিন,
কার উপর কাজ করবে? ফার্স্ট অফ অল হচ্ছে জটিল শর্করা, বিভিন্ন টাইপের পলিস্যাকারাইড, যেরকম স্টার্চ খাইতেছি, গ্লাইকোজেন খাইতেছি না, তারপর চিনি খাইতেছি, তাহলে এই জিনিসগুলো বললাম জটিল শর্করা। তো এই জটিল শর্করার উপর কাজ করবে হচ্ছে টায়ালিন। টায়ালিন এই জটিল শর্করাকে ভেঙে মল্টোজে পরিণত করবে। মল্টোজ হচ্ছে ডাইস্যাকারাইড। মল্টোজ কি জানো? ডাইস্যাকারাইড। ডাইস্যাকারাইড মানে এটা হচ্ছে জটিল শর্করা বলতে বোঝা হচ্ছে পলিস্যাকারাইড। পলিস্যাকারাইড, তাহলে পলিটাকে কি অংশে ভাগ করতে? ডাইস্যাকারাইডে, মানে দুইটা অংশ, দুইটা স্যাকারাইড পার্ট থাকে, ঠিক আছে, দুইটা মনোস্যাকারাইড থাকে, তাহলে ক্ষুদ্র অংশে ভাগ করছে। এখন মল্টোজের উপর কে কাজ করবে? তুমি নামেই বুঝতে পারতেছো, মল্টেজ কাজ করবে। মল্টেজ কাজ করে মল্টোজ কিসে পরিণত করবে? গ্লুকোজে পরিণত করবে। বাস, কাহিনী শেষ। তাহলে তুমি সুন্দর মতো রাসায়নিক পরিপাকটাও বুঝে গেলা, মুখস্থ হয়ে গেল। তাহলে আমার দিক তাকাও। তাহলে আমি যখন যান্ত্রিক পরিপাক, আমি তোমাকে আগে বলছি রাসায়নিক পরিপাক। শর্করা পরিপাক, শর্করা মুখ্য গহ্বরে লালার রসে অবস্থিত টায়ালিন এবং মল্টেজ শর্করা পরিপাকে অংশগ্রহণ করে। টায়ালিন জটিল শর্করাকে ভেঙে মল্টোজে পরিণত করে এবং মল্টেজ এনজাইম মল্টোজকে ভেঙে গ্লুকোজ তথা সরল শর্করাতে পরিণত করে। আমিষ পরিপাক, লালাগ্রন্থি থেকে নিঃসৃত লালারসে যে কোনো ধরনের আমিষ পরিপাককারী এবং লিপিড পরিপাককারী এনজাইম না থাকার কারণে মুখগহ্বরে আমিষ এবং লিপিডের তথা আমিষ এবং স্নেহ পদার্থের কোনো পরিপাক হয় না। এই কথাটা লিখে দিয়ে আসতে পারলেই বললাম তোমার হয়ে গেছে। এটা সিকিউর জন্য ইম্পর্টেন্ট না, তবে আসে। এখন আসো দাঁত এবং দন্ত সংকেত। এখান থেকে গুরুত্বপূর্ণ কথা, সেটা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ এমসিকিউ। মানুষের দাঁতকে বলা হয় ডাইফায়োডন্ট। মানে কি? কারণ দুইবার গজা, একবার দুধ দাঁত আর একবার হচ্ছে অ্যাডাল্ট টিথ। তাহলে দুধ দাঁতের গুরুত্বপূর্ণ একটা কোশ্চেন এমসিকিউ এর জন্য, যে দুধ দাঁত থাকে কয়টা? আসলে 20টা। দুধ দাঁত থাকে কয়টা? 20টা। আর পরিণত অবস্থায় দাঁত থাকে হচ্ছে 32টা। এখন আমাদের 32টা দাঁত, কিন্তু প্রকার কয়টা? 4টা। এটাকে বলা হয় হচ্ছে ICPM। মানে কি? ইনসিসর, ক্যানাইন, প্রিমোলার, মোলার। ইনসিসর, সিজার মানে কি? এই যে কাঁচি, যেটাতে আমরা কাটি, কেচি বলে। কর্তন দাঁত। সিতে হচ্ছে ক্যানাইন। ক্যানাইন শব্দ হচ্ছে কুকুর। কুকুরের দেখবে এই পাশ দিয়ে দুইটা দাঁত বের হয়ে থাকে, এমনি না? তাহলে এটাতে কি করে? সে অ্যাকচুয়ালি ছেদন করে, লম্বা, তার মানে ছেদন দাঁত। আর একটা হচ্ছে পিতে প্রিমোলার। প্রি মানে আগে, তাহলে অগ্র পেশন দাঁত। আর একটা হচ্ছে মোলারটা হচ্ছে পেশন দাঁত। আমরা মাড়ির দাঁত বলে যেটাকে পরিচিত, মানে সবাই জানি। এখন কথা হচ্ছে, তাহলে আমরা দন্ত সংকেত বলতে আসলে কি বুঝি? দন্ত সংকেত বলতে বোঝানো হয়, ধরো এইটা তোমার উপরের চোয়াল, এইটা তোমার নিচের চোয়াল। তাহলে এখানে দাঁত আছে, এখানে দাঁত আছে, নিচের চোয়ালেও দাঁত আছে, আছে না? অবশ্যই আছে। এখন কাহিনী হইতেছে, আমরা সবার প্রথমে এরকম একটা দাগ দিই। দাগ দিয়ে বোঝানো হয় দুইটা ভাগে আমি ভাগ করে দিছি। এরপরে একদম মাঝামাঝি পর্যায়ে আর একটা ভাগ দিই। বুঝতে পারছি? এখন এই এক পাশের দাঁতের সংখ্যাকে আমরা ICPM অনুযায়ী সাজাই। কথা বোঝা গেছে? তাহলে আমরা নিতেছি আসলে তোমার আমার পূর্ণাঙ্গ চোয়ালের 1/4 ICPM কয়টা আছে সেইটা। তাহলে আমরা জানি দন্ত সংকেত লেখার সময় কি করতে হয়? ICPM 2 1 2 3। মানে পূর্ণবয়স্ক একজন মানুষের এই 1/4 ইনসিসর থাকে 2টা, ক্যানাইন থাকে 1টা, প্রিমোলার থাকে 2টা, মোলার থাকে 3টা। 2 1 2 3। তার মানে এর নিচের দিকেও আরো কি সেম জিনিসটা আছে, ICPM 2 1 2 3। এখন দেখো, এইখান থেকে যদি আমি পূর্ণাঙ্গ দাঁত বের করতে চাই, তাহলে এইটাকে কি করতে হবে? এইটার অনুরূপ আবার এই পাশে আছে, তাহলে এটাকে কি করতে হবে? 2 দিয়ে গুণ দিতে হবে। তাহলে 2 আর 1 3, 3 আর 2 5, 5 আর 3 8, 8টা এক পাশে, এর সাথে আরো 8 যোগ হবে। তাহলে তুমি এটাকে +8ও লিখতে পারো, আবার তুমি এটাকে 2 দ্বারা গুণও দিতে পারো, একই কথা। নিচের দিকেও 8 গুণ 2, তাহলে উপরে কত আসলো? 16 ডিভাইড বাই 16। দেখো, তাহলে এখন বললাম ডিভাইডেড বাই একটা আছে, তার মানে উপরের চলে 16টা, নিচের চলে 16টা। তারপর যোগ করে দাও, 16 + 16 = 32। এইটা ভাবে হচ্ছে আমরা দন্ত সংকেত বুঝি। তাহলে দন্ত সংকেতে যে ICPM 2 1 2 3 লেখা হয়, এটা হচ্ছে তোমার আমার পূর্ণাঙ্গ উপরের নিচের চোয়ালের 1/4 ICPM কয়টা আছে এইটা বুঝায়।
ওকে, আচ্ছা চলো, এখান থেকে আর সেরকম কিছু পড়ার নাই, আমি এটা বুঝাই দিচ্ছি যে এই জিনিসটা আমাদের এমসিকিউ এর জন্য খুবই 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 এমসিকিউ বলতেছি, খতে খুবই গুরুত্বপূর্ণ, খতে খুবই গুরুত্বপূর্ণ। দন্ত সংকেত কাকে বলে আসে হচ্ছে কতে, আর দন্ত সংকেত বলতে কি বুঝো সেটা আসে খতে। তখন তোমাকে লিখতে হবে যখন দন্ত সংকেত কাকে বলে তখন এই সংজ্ঞাটা লিখতে হবে, আর যখন তোমাকে দন্ত সংকেত বলতে কি বুঝো খতে 2 মার্ক আসে তখন এই লেখাটার সাথে নিচের দিকে এই পার্টটা যুক্ত করে দিতে হবে। আর শিশুদের দেহে একটা কথা চিন্তা করো, 5 থেকে 6 বছরের শিশুর দন্ত সংকেত একটা কথা খুবই গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে কোন দাঁতটা অনুপস্থিত। দেখো আই আছে, সি আছে, পি আছে, এম আছে, 2 1 0 2, তার মানে প্রিমোলার দাঁত, প্রিমোলার দাঁত অনুপস্থিত। প্রথম এমসিকিউ যে আমাদের দুধ দাঁতে বা শিশুদের দাঁতে বা 5 থেকে 6 বছর বয়সের কোনো বাচ্চার দাঁতে দাঁতের সংখ্যা থাকবে 20টা, আর প্রিমোলার প্রিমোলার দাঁতটা কি অনুপস্থিত, প্রিমোলার দাঁতটা কি অনুপস্থিত। আর মোলার টিথের সংখ্যা 4টা কম থাকবে, মোলার টিথের সংখ্যা কয়টা কম, 4টা কম, কারণ এখানে 2 আছে, তাহলে 2 1 একটা কম আছে, তাহলে 1 1 2 2 দুগুণে 4। আচ্ছা, এখন আমাদের ইম্পর্টেন্ট যে পার্টটা সেটা হচ্ছে আমাদের পাকস্থলীতে পরিপাক, আমাদের পাকস্থলীতে পরিপাক। তো পাকস্থলীতে পরিপাক জানার আগে পাকস্থলীর গঠনটা আমাদের জানা প্রয়োজন, এবং এখান থেকে গুরুত্বপূর্ণ কিছু এমসিকিউ আছে। দেখো এদিকে একটা খেয়াল করো, আমি আগেই তোমাকে বলছি পাকস্থলীর যে দৈর্ঘ্যটা সেটা আমাদের জানতে হবে এমসিকিউ এর জন্য, কত সেন্টিমিটার, 30 সেন্টিমিটার লম্বা, খুবই গুরুত্বপূর্ণ। এখন আসো, সেটা হচ্ছে একটা পাকস্থলীর টোটাল 5টা পার্ট থাকে। কয়টা? পাকস্থলীর 5টা পার্ট। 1 নাম্বার কার্ডিয়া, কার্ডিয়া শব্দটা কার্ডিয়াক শব্দের সাথে মিলে যায়। কার্ডিয়াক মানে কি হৃৎপিণ্ড, অর্থাৎ এটা হৃৎপিণ্ডের দিকে থাকে, কাছে থাকে বলেই নামটা আসছে কার্ডিয়াক। ইম্পর্টেন্ট ফর এমসিকিউ, যে অংশে অন্নালী উন্মুক্ত হয় তাকে কি বলা হয়? কার্ডিয়া। তোমাকে এমসিকিউ তে এই প্রশ্নটাই করবে যে পাকস্থলীর যে অংশে অন্ননালী উন্মুক্ত হয় তাকে কি বলা হয়? কার্ডিয়া বলা হয়। আচ্ছা, ভালো কথা। কার্ডিয়ার পরে তুমি একটা জিনিস চিন্তা করো যে উপরের দিকে একটা ডোম শেপড একটা স্ট্রাকচার আছে, এই যে জায়গাটা, এটাকে বলা হয় হচ্ছে ফান্ডাস। এটাকে কি বলা হয়? ফান্ডাস। তো যত প্রকার ধরো এইখানে কোনো একটা বস্তু আছে, এখানে কোনো একটা বস্তু যদি বিভিন্ন গ্যাস প্রডিউস করে সে তো আর এইখানে থাকবে না, কারণ গ্যাস তো হালকা, সে উঠে যাবে কোথায়? সবচেয়ে উপরের অংশে। সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা হচ্ছে ফান্ডাসে গ্যাস থাকে। ফান্ডাসে কি থাকে? গ্যাস। অর্থাৎ পরিপাকের সময় সৃষ্ট গ্যাস এইখানে জমা থাকে। ভালো কথা। আর টোটাল এই যে পার্টটা দেখতেছো এটাকে বলা হয় বডি। বডির মধ্যে 2টা অঞ্চল, এই যে অঞ্চলটা এটাকে বলা হয় বড় বাক, আর একটা অঞ্চল আছে এইটুক, এটা হচ্ছে ছোট বাক। তাহলে বড় বাক ছোট বাক মিলিত হয়ে গঠন করে হচ্ছে এই বডিটা। কি? বডিটা। আচ্ছা, বডির পরে খেয়াল করো একটা অ্যান্ট্রাম বলে একটা কথা আছে। কি কথা আছে? অ্যান্ট্রাম। ও, আরেকটা গুরুত্বপূর্ণ কথা, তাহলে বডি দেহ বা কর্পাস থেকে কি হবে? খাদ্য পরিপাক সংঘটিত হবে। আর অ্যান্ট্রাম হচ্ছে সাময়িকভাবে খাদ্য জমা থাকে, এই যে অঞ্চলটা সাময়িকভাবে খাদ্য এখানে এসে জমা থাকে, ঠিক আছে। এন্ড মোস্ট ইম্পর্টেন্টলি যে যেখানে এসে ক্ষুদ্রান্তের সাথে পাকস্থলীটা যুক্ত হয় এইটার নাম হচ্ছে পাইলোরাস। এটার নাম কি? পাইলোরাস। অর্থাৎ পাকস্থলীর যে অংশটি অন্ত্রের ডিওডোনামে উন্মুক্ত হয় তার নাম হচ্ছে পাইলোরাস, এবং পাইলোরাসে একটা স্ফিংটার থাকে। ভাইয়া স্ফিংটার মানে কি? স্ফিংটার ইজ নাথিং বাট একটা দরজা, গেটের মতো। হৃৎপিণ্ডে যেরকম আমরা ভালভ পড়ছি, বাইকাসপিড ট্রাইকাসপিড, এখানে স্ফিংটার থাকে একটা রিং এ আকৃতির পেশি বলয়। এটা আসলে চুপসে গেলে বন্ধ হয়ে যায়, প্রসারিত হলে খুলে যায়, অর্থাৎ খাদ্য চলাচল নিয়ন্ত্রণ করে। তো আমরা তোমাকে গুরুত্বপূর্ণ এমসিকিউ বলে দিছি যে এখান থেকে কি কি প্রশ্ন আসবে। যে অংশে অন্ননালী উন্মুক্ত হয় তাকে কার্ডিয়া, যে পরিপাকের সময় সৃষ্ট গ্যাস জমা থাকে ফান্ডাসে, খাদ্য পরিপাক সংঘটিত হয় কর্পাস বা দেহ বা বডিতে, সাময়িকভাবে খাদ্য জমা থাকে অ্যান্ট্রামে। আচ্ছা, পাইলোরাসে হচ্ছে ডিউওডেনামের সাথে সংযুক্ত। এবং যদি তোমাকে বলা হয় পাকস্থলীর সর্ববৃহৎ অংশ কোনটি? অবশ্যই দেহ। দেহটাই সবচেয়ে বৃহৎ অংশ। আমার দেহটাই তো সবচেয়ে বড় অংশ, আমার মাথাটা তো সবচেয়ে বড় অংশ না, হাতটা তো আমার বড় অংশ না, তাহলে দেহটাই আমার সবচেয়ে বড় অংশ। ওকে, আচ্ছা, আমাদের তাহলে পাকস্থলীর গঠন শেষ। আমরা এখন চলতে পারি পাকস্থলীর পরিপাকে। পাকস্থলীর পরিপাকের প্রথমে আসে হচ্ছে যান্ত্রিক পরিপাক। যান্ত্রিক পরিপাকটা আমি বারবার বলছি, এটা মুখস্থ করার বিষয় না, রিডিং দিয়ে যা বুঝবা সেটাই লিখে দিয়ে আসবা, তাহলে তুমি বুঝতে পারছো যান্ত্রিক পরিপাকটা কি। আমাদের পাকস্থলীতে গেলে সেখানে গ্যাস্ট্রিক জুস ক্ষরণ হবে, সেখানে হাইড্রোক্লোরিক অ্যাসিড তৈরি হবে, অ্যাসিডগুলো আমাদের ব্যাকটেরিয়াকে মেরে ফেলবে, এবং পাকস্থলীর যেই চলনটা আছে, পাকস্থলী তো মোচড়ায়, ওই চলনের কারণে
এই চলনের কারণে পাকস্থলীর সাথে এই গ্যাস্ট্রিক জুস মিলিত হয়ে এক প্রকার রস তৈরি করে, যেটার নাম হচ্ছে কাইন। ঠিক আছে, এরপরে পাকস্থলীর রাসায়নিক পরিপাক শুরু হয় পাকস্থলীর যেই রস বা গ্যাস্ট্রিক জুসে অবস্থিত এনজাইমের কারণে। এখন আসো রাসায়নিক পরিপাকে, তাহলে ফার্স্ট অফ অল কথা হচ্ছে এইখানে একটা এমসিকিউ আছে, সেটা হচ্ছে গ্যাস্ট্রিন নামক এক প্রকার হরমোন গ্যাস্ট্রিক জুস ক্ষরণ নিয়ন্ত্রণ করে। নামের সাথে মিল আছে, গ্যাস্ট্রিক জুস গ্যাস্ট্রিন হরমোন, এটা খুবই গুরুত্বপূর্ণ। আচ্ছা, ফার্স্ট অফ অল কথা, শর্করা পরিপাক। মুখগহ্বরে শর্করা আংশিক পরিপাক হয়েছিল, পাকস্থলীতে কোনো পরিপাকই হবে না। কারণ কি, পাকস্থলীতে শর্করা বিশ্লেষী কোনো এনজাইম নাই, মাইন্ড ইট। এখন আমিষ পরিপাকটা সবচেয়ে গুরুত্বপূর্ণ। পাকস্থলীতে দুই ধরনের এনজাইম থাকে, একটা নাম হচ্ছে পেপসিনোজেন। কি নাম? পেপসিনোজেন। খেয়াল করছো? একটা নাম হচ্ছে পেপসিনোজেন। এখন এই যে পেপসিনোজেন যেই এনজাইমটা, এই পেপসিনোজেন, খেয়াল করো গ্যাস্ট্রিক জুসে পেপসিনোজেন নামক নিষ্ক্রিয় প্রোটিলাইটিক এনজাইম থাকে। তার কি বলা হয়েছে? নামের শেষে জেন আছে। জেন মানে কি? জেন মানে হচ্ছে সেটা ইনঅ্যাক্টিভ। কি? ইনঅ্যাক্টিভ। তাহলে এটাকে কাজ করতে হলে সেটাকে কি হইতে হবে? অ্যাক্টিভ হইতে হবে, তাই না? তাহলে অ্যাক্টিভ হলে কি হবে? জেনটা বাদ পড়ে যাবে, অর্থাৎ পেপসিন, অর্থাৎ কি পেপসিনে পরিণত হবে। এখন এই পেপসিনোজেনকে পেপসিনে পরিণত করবে কি? এটা গুরুত্বপূর্ণ এমসিকিউ কোশ্চেন। উত্তর হচ্ছে হাইড্রোক্লোরিক অ্যাসিড। আমরা জানি পাকস্থলীতে প্রচুর পরিমাণে হাইড্রোক্লোরিক অ্যাসিড থাকে। তাহলে যখন রাসায়নিক পরিপাক লিখবো, আমি যে কথাগুলো বলতেছি এটাই তোমাকে লিখতে হবে, যে পেপসিনোজেন নিষ্ক্রিয় হয়, পেপসিনোজেন হাইড্রোক্লোরিক অ্যাসিড দ্বারা সক্রিয় অ্যাক্টিভ পেপসিনে পরিণত করে। এখন পেপসিন কি কাজ করবে? পেপসিন এই আমিষ, যত প্রকার আমিষ আছে সেই আমিষের উপর কাজ করে দুই প্রকার সরল আমিষে পরিণত করে। এই আমিষটা হচ্ছে জটিল আমিষ। আমরা যে মাংস, মাছ, মাংস খাই, এটা কি জটিল আমিষ। তাহলে জটিল আমিষটাকে ভেঙে দুইটা ছোট ছোট সরল আমিষে পরিণত করবে। একটার নাম প্রোটিওজ আর একটার নাম পেপটন। একটা নাম কি? প্রোটিওজ আর একটা নাম পেপটন। বুঝাতে পারছি? তাহলে এইটাই সেখানে বলছে। এখন ঘটনা হচ্ছে এই যে পেপটন পলিপেপটাইড, পেপটনের উপর আসলে কে কাজ করবে, এটা একটা গুরুত্বপূর্ণ কোশ্চেন। আমি একটু পরে আসতেছি, কারণ পেপটন প্রোটিওজ এটা প্রোটিওলাইটিক, এটা প্রোটিন হওয়ার পরেও সম্পূর্ণ পরিপাক হয়ে অ্যামাইনো অ্যাসিডে পরিণত হবে না, কারণ পাকস্থলীতে সম্পূর্ণ পূর্ণাঙ্গ পরিপাকও হয় না। পূর্ণাঙ্গ পরিপাক হয় ক্ষুদ্রান্তে, আমরা একটু পরে পড়বো। তাহলে পেপসিনোজেনের যে পেপসিনটা, সেটা আমাদের আমিষটাকে ভেঙে সরল আমিষে পরিণত করলো। একটা নাম প্রোটিওজ আর একটা নাম পেপটন। ভালো কথা। এইদিকে আরেকটা এনজাইম থাকে যার নাম হচ্ছে জিলেটিনেজ। যার নাম কি? জিলেটিনেজ। আমরা জানি জিলেটিনও এক প্রকার প্রোটিন। এই জিলেটিনেজ নামক এনজাইমটা জিলেটিনকে ভেঙে পেপটন আর পলিপেপটাইডে পরিণত করে। আরেকটা গুরুত্বপূর্ণ কথা, সেটা হচ্ছে কেসিন। এই কেসিন হচ্ছে এক প্রকার দুগ্ধ আমিষ। কি আমিষ? দুগ্ধ আমিষ। এই দুগ্ধ আমিষের উপরও কাজ করে হচ্ছে পেপসিন। পেপসিন দুগ্ধ আমিষকে পলিপেপটাইডে পরিণত করে। কিছু জিনিসটা তোমাদের কনফিউশন হবে। তোমরা অনেকেই হয়তো বা পলিপেপটাইড আর প্রোটিনকে সমানভাবে বিস্তার করো না। সবার আমি একটা জিনিস বুঝাই, সেটা হচ্ছে সবার প্রথমে থাকে হচ্ছে অ্যামাইনো অ্যাসিড। কি? অ্যামাইনো অ্যাসিড। এখন অসংখ্য অ্যামাইনো অ্যাসিড পরস্পর মিলিত হয়ে তৈরি করে হচ্ছে পলিপেপটাইড যৌগ। কি? পলিপেপটাইড যৌগ। আবার অনেকগুলো পলিপেপটাইড বিভিন্ন ভাবে ফোল্ড, অর্থাৎ মোচড় খায়। মোচড় খায় একটা একটার সাথে যুক্ত হয়ে তৈরি করে হচ্ছে কিছু ছোট ছোট প্রোটিন। কিছু কি? ছোট ছোট প্রোটিন কণা তৈরি করে, যেরকম এই যে পেপটন, তারপরে প্রোটিওজ, এরা কি ছোট। আর এরপরে এরপরে অর্থাৎ এরা হচ্ছে সরল, কি বলবো, সরল প্রোটিন বলা যায়। ঠিক আছে, সরল প্রোটিন। আমরা প্রোটিন পড়লে বুঝতাম আসলে প্রথম পত্রের তৃতীয় অধ্যায় কথাটা আছে, সরল প্রোটিন, যৌগিক প্রোটিন। হ্যাঁ, আর এই ছোট ছোট প্রোটিন গুলা আবার পরস্পরের সাথে মিলিত হয়ে তৈরি করে হচ্ছে জটিল জটিল আমিষ বা জটিল প্রোটিন তৈরি করে। তার মানে তুমি যদি উল্টা পথে আসো, তুমি যদি একটু উল্টা পথে আসো, তুমি বুঝতে পারবা। তাহলে জটিল প্রোটিনকে ভাঙলে আমরা কি পাবো? ছোট ছোট প্রোটিন। ছোট প্রোটিনকে ভাঙলে আমরা কি পাবো? পলিপেপটাইড যৌগ। পলিপেপটাইড যৌগকে ভাঙলে আমরা পাবো অ্যামাইনো অ্যাসিড। তো আমাদের পাকস্থলীতে এই পর্যন্ত যে পার্টটা ঘটে, অ্যামাইনো অ্যাসিড আর পরিপাক হয় না। সেটা হয় কোথায়? ক্ষুদ্রান্তে। আমরা একটু পরে দেখবো, সমস্যা নাই।
তাহলে আমরা পাকস্থলীতে মোটামুটি পরিপাকটা হয়ে গেছে, বাকি আছে স্নেহ পরিপাক। অ্যাকচুয়ালি স্নেহ পরিপাকের মধ্যে খুব বেশি পরিপাক এখানে হয় না, শুধুমাত্র একটা এনজাইমই পাওয়া যায়। সাধারণত লাইপেজ এনজাইম গুলো কি হয় তোমার অধিক পিএইচ এ কাজ করে, অর্থাৎ ক্ষারীয় পরিবেশে। একমাত্র এই যে গ্যাস্ট্রিক লাইপেজ নামক একটা প্রোটিন এনজাইম আছে, আমরা জানি লিপিড পরিপাককারী সবচেয়ে গুরুত্বপূর্ণ এনজাইমটা হচ্ছে লাইপেজ, নামের সাথে মিল আছে লিপিড লাইপেজ। তো এই লাইপেজের মধ্যে এক প্রকার লাইপেজ হচ্ছে গ্যাস্ট্রিক লাইপেজ, যেটা অম্লীয় পরিবেশে কাজ করতে পারে। কারণ আমরা জানি গ্যাস্ট্রিক আমাদের জুসের পিএইচ হচ্ছে বা পাকস্থলীর পিএইচ হচ্ছে আমাদের অ্যাসিডিক। তো এই গ্যাস্ট্রিক লাইপেজ কিছু পরিমাণ লিপিডকে ভেঙে ফ্যাটি অ্যাসিড গ্লিসারলে পরিণত করে। এখানে সেই কথাটাই বলতে যে এনজাইম কেবলমাত্র, যদিও বলতে লাইপোলাইটিক স্নেহ বিশোষক এনজাইমের মধ্যে ব্যতিক্রম, কোন ব্যতিক্রম, যে গ্যাস্ট্রিক লাইপেজটা, এই যে গ্যাস্ট্রিক লাইপেজটা। তবে জানা গেছে যে শুধুমাত্র বাটার ফ্যাটেই কাজ করে। গ্যাস্ট্রিক লাইপেজ বাটার ফ্যাটকে ভেঙে ফ্যাটি অ্যাসিড ও গ্লিসারলে পরিণত করে, বাস কাহিনী শেষ। এখন দেখো নিচে একটা গুরুত্বপূর্ণ 3 স্টার কোশ্চেন আছে ক্ষয়ের জন্য। 3 স্টার কোশ্চেন আছে ক্ষয়ের জন্য, বইয়ের মধ্যেই বললাম সব কোশ্চেন আছে। সেটা হচ্ছে পাকস্থলী নিজেই এনজাইম দ্বারা পরিপাক হয়ে যায় না, এর প্রধান কারণ 3টা। তোমাকে যখন প্রশ্নে বলবে যে পাকস্থলী কেনই এনজাইম দ্বারা পরিপাক হয়ে যায় না, এর কারণ ব্যাখ্যা করো বা এর কারণ কি, এই যে এই কথাগুলো বলবে ক্ষয়ের কোশ্চেনে, তখন তোমাকে বলতে হবে পরিপাক হয়ে যায় না। কারণ 3টা পয়েন্ট। 1 নম্বর পয়েন্ট, পাকস্থলীর অন্তর্গাত্রে নিঃসৃত পুরো মিউকাস স্তর, অর্থাৎ ধরো এইটা পাকস্থলীর কোষ স্তর, এটা পাকস্থলীর কোষ স্তর। তো এর যে উপরের দিকে একটা পুরো মিউকাস স্তর থাকে, যার কারণে আমাদের যে হাইড্রোক্লোরিক অ্যাসিড এই কোষগুলাকে অ্যাটাক করতে পারে না, সাধারণত আক্রমণ রোধ করে ভৌত প্রতিবন্ধক হিসেবে কাজ করে। 2 নাম্বার কাজ, পাকস্থলীর অন্তর্গাত্র থেকে ক্ষরিত বাইকার্বনেট প্রকৃতপক্ষে একটি ক্ষার, অর্থাৎ আমাদের এই কোষগুলা শুধুমাত্র হাইড্রোক্লোরিক অ্যাসিড ক্ষরণ করে না, কোষের এই উপর বরাবর বাইকার্বনেটও ক্ষরণ করে। কি বলছি, বাইকার্বনেট আয়ন থাকে, এই CO3- থাকে। তাহলে বাইকার্বনেট আয়ন তো একটা ক্ষার, সেটা হাইড্রোক্লোরিক অ্যাসিড যদি কোনো কারণে মিউকাস স্তর ভেদ করে ভেতরে ঢুকতেও চায়, এই বাইকার্বনেট আয়নটা তাকে তথা ক্ষারটা তাকে প্রশমিত করে দেয়। লাস্ট খুবই গুরুত্বপূর্ণ কথা, 3 নাম্বার পার্টটা, সেটা হচ্ছে এনজাইম পেপসিন। আর তুমি বলতেছো যে ভাইয়া পেপসিন তো প্রোটিনকে পরিপাক করতেছে, তাহলে পাকস্থলীর যেই প্রাচীরটা এটাও তো প্রোটিন দ্বারা তৈরি, তাহলে কোষটাকে, এই কোষগুলো, এই প্রোটিনগুলোকে তো পেপসিন অ্যাটাক করার কথা। আহা, কিন্তু এই কোষটা যেই পেপসিন ক্ষরণ করতেছে সেটা তো অ্যাক্টিভ না রে ভাইয়া, পেপসিনোজেন ক্ষরণ করে, যেটা হচ্ছে ইনঅ্যাক্টিভ। যেটা কি ইনঅ্যাক্টিভ, সেটাই বলছে এনজাইম পেপসিন প্রথমে পেপসিনোজেন নামক প্রো এনজাইম তথা নিষ্ক্রিয় অবস্থায় ক্ষরিত হয়, হাইড্রোক্লোরিক অ্যাসিডের সংস্পর্শে এটি সক্রিয় পরিণত হয়। আগেই সে সক্রিয় থাকবে না, নাহলে তো তৈরি হওয়ার সাথে সাথে সে কোষগুলোকে ধ্বংস করে ফেলতো। বুঝা গেছে? এই 3টা পয়েন্ট খুব চমৎকার করে আমাদের পড়তে হবে, আমাদের ক্ষতে আসবে। এছাড়া আরো কিছু পয়েন্ট দিছে, চাইলে পড়তে পারো। কোষগুলা খুব ঘনভাবে সন্নিবিষ্ট থাকে, অল্প কয়েকদিন পর পরই সেটা আবার রিসাইকেল হয়, নতুন কোষ দ্বারা প্রতিস্থাপিত হয়, এটুকু পড়লেই হবে। একটা গুরুত্বপূর্ণ এমসিকিউ আছে, সেটা হচ্ছে পাকস্থলীতে কখনো কখনো এই যে ক্ষত আমরা বলি না, যে কি বলে আলসার হয়েছে পাকস্থলীতে, আসলে কি আলসার মানে হচ্ছে ক্ষত। তো পাকস্থলীর ওই কোষগুলাতে যখন এই মিউকাস মেমব্রেন বলো, বাইকার্বনেট আয়ন বলো, তারপরে তোমার পেপসিনের কথা বললাম, এগুলি যখন ঠিকমতো কাজ না করার কারণে পাকস্থলীর কোনো অংশে হাইড্রোক্লোরিক অ্যাসিড প্রত্যক্ষভাবে সংস্পর্শে আসে, তখন 100% হাইড্রোক্লোরিক অ্যাসিড কোষগুলোকে ধ্বংস করে দিবে, তখন একটা ক্ষত সৃষ্টি হয়। এটাকেই বলা হয় হচ্ছে আলসার। তো এই আলসারকে, ক্ষতটাকে আরো দ্রুত করে সেটা হচ্ছে একটা ওষুধ, যারা হচ্ছে NSAID, এটা হচ্ছে ব্যথানাশক ওষুধ, নন স্টেরয়েডাল অ্যান্টি ইনফ্ল্যামেটরি ড্রাগ। আর একটা এনজাইম আছে হেলিকোব্যাক্টার পাইলোরি, পাইলোরাসের দিকে অ্যাটাক করে, হেলিকোব্যাক্টার পাইলোরি। এই 2টা জিনিস আমাদের পেপটিক আলসারের সাথে সংযুক্ত ঘটায়, এটা এমসিকিউতে আসবে। এখন আসো ক্ষুদ্রান্তে খাদ্যের পরিপাক, আমাদের সবচেয়ে ইম্পর্টেন্ট যেই পার্টটা। আচ্ছা, তো ক্ষুদ্রান্তের মধ্যে যখন খাদ্যটা পাকস্থলীতে আসলো, জমা থাকলো, তারপরে ক্ষুদ্রান্তে যাচ্ছে চূড়ান্ত পরিপাকের জন্য, তাহলে একটা গুরুত্বপূর্ণ এমসিকিউ, খাদ্যের চূড়ান্ত পরিপাক কোথায় ঘটে? ক্ষুদ্রান্তে ঘটে। তো ক্ষুদ্রান্তের ডিওডেনামে আসলো, তারপরে জেজুনাম, তারপরে ইলিয়াম আস্তে আস্তে আসবে। তো আমরা জানি ক্ষুদ্রান্তের ডিওডেনামে যখন একটা খাদ্যদ্রব্য পৌঁছায়, সেখানে একই সাথে আন্ত্রিক রস,
অর্থাৎ ক্ষুদ্রান্ত্রের গ্রন্থি থেকে যে রসটা নিঃসৃত হয় সেটাকে বলা হয় আন্ত্রিক রস। একই সাথে অগ্নাশয় রস, একই সাথে পিত্ত রস কাজ করে। তো আসো আমরা এখন পরিপাকে যাই। তাহলে খাদ্য ক্ষুদ্রান্তের পরিপাক তাহলে 100% আগে কি হবে? যান্ত্রিক পরিপাক। তাহলে যান্ত্রিক পরিপাকটা তুমি সুন্দর করে রিডিং পড়লে বুঝতেছো। আমি আগেই বলছি যে যান্ত্রিক পরিপাক নাথিং ইলস, রিডিং পড়ে যা বুঝবে সেটাই পয়েন্টটাকে 2-3টা পয়েন্ট লিখে দিয়ে আসবা। কি বলছে? আন্ত্রিক রসে মিউসিনের ক্রিয়া ক্ষুদ্রান্তে অবস্থিত খাদ্যবস্তু পিচ্ছিল স্থানান্তরিত হয়। আমাদের মুখের লালায় যেরকম লালার কারণে পিচ্ছিল হয়, ক্ষুদ্রান্তে মিউসিনের কারণে পিচ্ছিল। আচ্ছা, ভালো কথা, যাতে করে আমাদের খাদ্যের পরিপাকটা সহজ হয়। আচ্ছা, এরপরে বলছে ব্রুনার্স গ্রন্থি ও গবলেট কোষ থেকে মিউকাস তৈরি করে। এটা গুরুত্বপূর্ণ যে ব্রুনার্স গ্রন্থি আর গবলেট কোষ, একটা জিনিস মাথায় রাখবা, গবলেট কোষ সবচেয়ে বেশি থাকে হচ্ছে বৃহদন্ত্রে। বৃহদন্ত্রে গবলেট কোষ সবচেয়ে কি থাকে? বেশি থাকে, কিন্তু ক্ষুদ্রান্তেও থাকে। এদের কাজটা কি? এদের কাজ হচ্ছে মিউকাস তৈরি করা। তো এই মিউকাস তৈরি করার কারণে খাদ্যদ্রব্যটা সহজে একটু আর্দ্র হয়, নরম হয়। এবং পিত্তরস পরোক্ষভাবে অন্ত্রের জীবাণু কার্যক্ষমতা কমিয়ে দেয়। আচ্ছা, ভালো কথা, পিত্ত লবণগুলো ক্ষুদ্রান্ত্রের পেশি ক্রম সংকোচন বাড়ায়, বৃহদন্ত্রের দিকে খাদ্যের গতি বৃদ্ধি করে। কোলেসিস্টোকাইন নামক হরমোন পিত্তথলির সংকোচন ঘটিয়ে পিত্তথলি থেকে পিত্তরস ক্ষুদ্রান্তে পৌঁছে দেয়। পিত্ত লবণ পিত্তনলীকে অবদ্রব ইমাসিফিকেশন মানে সামান্য এটসেট্রা করে। মানে আসলে তোমাকে বুঝাইতে যাচ্ছি, যখন তুমি এই রাসায়নিক যান্ত্রিক পরিপাকটা লিখবা, কিচ্ছু না, ক্ষুদ্রান্তে কি হচ্ছে? পিত্তাশয়ের সংকোচন হচ্ছে, ক্ষুদ্রান্তের সংকোচন হচ্ছে, ওই পাশ থেকে অগ্নাশয় রস সংকোচন হচ্ছে কোলেসিস্টোকাইনিন হরমোনের কারণে। বাস, কাহিনী শেষ। এখন আসো রাসায়নিক পরিপাক। উপরের জিনিস তোমাদের লিখতে বলবে না, এই জন্য আমি ঠিকমতো তোমাকে ওইটা বুঝায়ও নাই, পড়ায়ও নাই, কারণ শুধু শুধু মাথায় এখন লোড নিয়ে লাভ নাই। রাসায়নিক পরিপাকের যে বিষয়টা এখানে আছে, তোমাকে একটা জিনিস মনে রাখতে হবে। রাসায়নিক পরিপাকটাই হচ্ছে আমাদের এই অধ্যায়ের সবচেয়ে ইম্পর্টেন্ট কোশ্চেন। রাসায়নিক পরিপাকের মধ্যে প্রথমে একটা কথা লেখা আছে, পিত্তরস। পিত্তরস হচ্ছে অতিমাত্রায় ক্ষারীয় জাতীয় একটা তরল, এতে কোনো এনজাইম থাকে না। কি থাকে তাহলে? পিত্ত লবণ। সোডিয়াম বাইকার্বনেট উপাদানটি পাকস্থলী থেকে অম্লীয় ক্ষারকে এটসেট্রা অনেক কিছু করে। জাস্ট তোমাকে দুইটা কথা মনে রাখতে হবে, পিত্তরস অতিমাত্রায় ক্ষার জাতীয় পদার্থ, এতে কোনো এনজাইম থাকে না। তাহলে থাকে কি? পিত্ত লবণ থাকে। কি থাকে? পিত্ত লবণ থাকে। আমরা একটু পরে পড়বো। আসো শর্করা পরিপাকে। দেখো, তো আমাদের যেই ক্ষুদ্রান্ত্রটা, বিশেষ করে হচ্ছে ডিওডেনাম আমি ধরলাম, এই ডিওডেনামে দুই প্রকার রস আছে, ঠিক আছে? একটা রস আসে হইতেছে তোমার আন্ত্রিক রস বলে। হ্যাঁ, আন্ত্রিক রস মানে ক্ষুদ্রান্ত্রে অবস্থিত যে গ্রন্থিগুলো আছে সেই অন্ত্রের গ্রন্থি থেকে যে রস নিঃসৃত হয়। আর একটা হচ্ছে আমাদের অগ্নাশয় রস। আর একটা কি? অগ্নাশয় রস। তো যখন আমরা ডিওডেনামের রাসায়নিক পরিপাকটা লিখবো, সেটা আইদার হোক শর্করা পরিপাক, আইদার প্রোটিন পরিপাক, আইদার লিপিড পরিপাক, আমাদের দুইটা শিরোনাম লিখতে হবে, আন্ত্রিক রস কর্তৃক পরিপাক, অগ্নাশয় রস কর্তৃক পরিপাক। তাহলে আমরা সবার প্রথমে অগ্নাশয় রস কর্তৃক পরিপাকটাই পড়বো। অগ্নাশয় রসে কি থাকে সবসময় মনে রাখবা, অগ্নাশয়টাকে তুমি যদি আমাশয় পড়ো, অগ্নাশয়টাকে কি পড়ো? আমাশয় পড়ো, তাহলে তোমার মনে থাকতেছে যে অগ্নাশয় রস থেকে শর্করা বিশ্লেষী দুইটা এনজাইম আসে। একটা নাম হচ্ছে আতে হচ্ছে অ্যামাইলেজ, আর একটা হচ্ছে মতে হচ্ছে মল্টেজ। তাহলে অ্যামাইলেজ কি করবে? অ্যামাইলেজ হচ্ছে মল্টোজ তৈরি করবে, যাতে মল্টোজের উপর কাজ করতে পারে। বুঝা গেছে? তাহলে অ্যামাইলেজ কার উপর কাজ করবে? অ্যামাইলোজের উপর। অ্যামাইলোজ কোথায় কোথায় থাকে? আমাদের মনে রাখতে হবে পলিস্যাকারাইডে, স্টার্চ এবং গ্লাইকোজেনে অ্যামাইলোজ বলে একটা পার্ট থাকে, এটাও একটা পলিস্যাকারাইড। তাহলে স্টার্চ এবং গ্লাইকোজেন যে পলিস্যাকারাইডের উপর কে কাজ করবে? অ্যামাইলেজ কাজ করে, সেকে কিসে পরিণত করবে? মল্টোজ। আর মল্টোজের উপর কে কাজ করবে? এই যে আমাশয়ের মতের মল্টেজ সেই মল্টোজের উপর কাজ করে গ্লুকোজে পরিণত করবে। তার মানে খুবই ইজি। তাহলে ক্ষুদ্রান্তে শর্করা পরিপাকে অগ্নাশয় রস নিঃসৃত কি হয়? আমাশয় হয়। তাহলে আতে অ্যামাইলেজ, যেটা আমাদের গ্লাইকোজেন এবং স্টার্চের উপর কাজ করে, কিসে পরিণত করতেছে? মল্টোজে পরিণত করতেছে। এবং মল্টোজের উপর মল্টেজ এনজাইম কাজ করে গ্লুকোজে পরিণত করতেছে। এবং সবসময় মনে রাখবা, এখানে বললাম পানি লাগে, ঠিক আছে? পানিগুলা দেয় নাই, নিচে তুমি পানি লিখে দিবা, পানি লাগে। ভালো কথা। তাহলে আমাদের অগ্নাশয় রস কর্তৃক পরিপাক হয়ে গেছে শর্করা পরিপাক। এখন কি হবে? আন্ত্রিক রস। খেয়াল করো, আন্ত্রিক রস জিনিসটা মনে রাখবা, যে আন্ত্রিক রসের শর্করা পরিপাক মানে হচ্ছে মশলা পরিপাক। কি পরিপাক? মশলা পরিপাক। খেয়াল করো, এখানেও মল্টেজ।
তাহলে মল্টেজ কাকে কি করবে, মল্টোজকে ভাঙবে, গ্লুকোজে পরিণত করবে। আচ্ছা, দন্ত সতে হচ্ছে সুক্রেজ, তাহলে সুক্রেজ কার উপর কাজ করবে, সুক্রোজের উপর কাজ করবে। সুক্রোজ একটা ডাইস্যাকারাইড যেটাকে ভাঙলে গ্লুকোজ আর ফ্রুক্টোজ পাওয়া যায়। সুক্রোজ একটা ডাইস্যাকারাইড যেটাকে ভাঙলে গ্লুকোজ আর ফ্রুক্টোজ পাওয়া যায়। আচ্ছা, ভালো কথা। এরপরে কি বলছি, এরপরে বলছি লা ল লতে হচ্ছে ল্যাকটেজ। দেখো, দুধের এক প্রকার ডাইস্যাকারাইড পাওয়া যায় যার নাম হচ্ছে ল্যাকটোজ। তাহলে নিচের কোনটিকে দুধের শর্করা বলা হয়, ল্যাকটোজকে। এই ল্যাকটোজকে ল্যাকটেজ এনজাইম ভেঙে গ্লুকোজ প্লাস গ্যালাক্টোজ ভাঙে, গ্লুকোজ প্লাস গ্যালাক্টোজে পরিণত করে। দুইটাই মনোস্যাকারাইড, ল্যাকটোজ হচ্ছে ডাইস্যাকারাইড। আর একটা কি বলছি শেষে আকার আছে না, মশলা আ, আতে দুইটা কথা, একটা হচ্ছে আন্ত্রিক অ্যামাইলেজ আর একটা হচ্ছে আইসোমল্টেজ। তাহলে আন্ত্রিক অ্যামাইলেজ কি করবে, 100% ঠিক আগের মতোই স্টার্চ, গ্লাইকোজেন, ডেক্সট্রিন, ডেক্সট্রিন একটা পলিমার পলিস্যাকারাইড, এটার উপর কাজ করে মল্টোজ, মল্টোট্রায়োজ, ক্ষুদ্র ডেক্সট্রিনে পরিণত করবে। আর এই পাশে আইসোমল্টেজ, এই আইসোমল্টোজ একটা শর্করা, তার উপর কাজ করে মল্টোজ প্লাস গ্লুকোজে পরিণত করবে। বুঝা গেছে, বুঝা গেছে। তাহলে দেখো, এই জিনিসটা বললাম খুব ইজি। তাহলে আমি এখন আমার সাথে তুমি একটু লেখো যে ক্ষুদ্রান্তে কি পরিপাক লিখতেছি আমি, শর্করা পরিপাক। ঠিক আছে, শর্করা পরিপাক, ক্ষুদ্রান্তে শর্করা পরিপাক। আমি তো এতক্ষণ তোমাকে পড়াইলাম, এখন আসো আমরা দেখি যে আমরা কি আসলে মুখস্থ হয়েছে কিনা। তাহলে এক নাম্বার কি লিখবো, আমি কি লিখতেছি, এক নাম্বারে হইতেছে এই পাশে আমি লিখবো অগ্নাশয় রস কর্তৃক পরিপাক, অগ্নাশয় রস কর্তৃক পরিপাক। আর এই পাশে হচ্ছে আমার, এই পাশে হচ্ছে আমার আন্ত্রিক, আন্ত্রিক রস কর্তৃক পরিপাক। তাহলে অগ্নাশয় রস বলতে কি বলছি, আমাশয় মানে কি, একটা হচ্ছে অ্যামাইলেজ এনজাইম। কি বলছি, অ্যামাইলেজ, অ্যামাইলেজ এনজাইম কি করতেছে, সে আমাদের যে পলিস্যাকারাইড গুলো আছে, স্টার্চ, তারপরে গ্লাইকোজেন, এই গ্লাইকোজেনের উপর কাজ করে, গ্লাইকোজেনের উপর কাজ করে সে কিসে পরিণত করতেছে, সে তাকে সরি মল্টোজে পরিণত করতেছে। কি করতেছে, মল্টোজে পরিণত করতেছে। আচ্ছা, আমাশয় মতে কি বলছিলাম, মল্টেজ এনজাইম। কি এনজাইম, মল্টেজ এনজাইম। এখন মল্টেজ এনজাইম কি করতেছে, মল্টোজের উপর কাজ করতেছে। আমার সাথে লিখো বললাম, বসে বসে তাকায় থাকো না, আমার সাথে লিখো, প্র্যাকটিস হয়ে যাবে। মল্টোজকে ভেঙে কিসে পরিণত করতেছে, গ্লুকোজে পরিণত করতেছে। কাহিনী শেষ। শর্করা পরিপাক, আন্ত্রিক রসে কি কি থাকতেছে আমি বলছি। তাহলে আমি এটাকে পড়াইছি হচ্ছে ছন্দটার নাম কি, আমাশয় দিয়ে। কি দিয়ে, আমাশয়। আর এটা পড়াইছি কি দিয়ে, মশলা দিয়ে, মশলা। তাহলে মশলা আসলে কি জিনিস, মশলা তো মশলাই, মশলা তো কি মশলাই, অর্থাৎ মতে হচ্ছে মল্টেজ, মতে কি মল্টেজ, আগের মতোই কাজ কিসের উপর কাজ করবে, মল্টোজের উপর কাজ করবে। মল্টোজের উপর কাজ করে কিসে পরিণত করবে, গ্লুকোজের উপর কাজ করবে। দন্তর সাথে কি, সুক্রেজ, দন্তর সাথে কি, সুক্রেজ। সুক্রেজ কার উপর কাজ করবে, সুক্রোজের উপর কাজ করবে। সুক্রোজের উপর কাজ করে সে কিসে পরিণত করবে, সুক্রোজ বলছি না, ডাইস্যাকারাইড, মানে একটা পাবো আমি গ্লুকোজ, সরি একটা পাবো হচ্ছে আমি গ্লুকোজ, ডাই মানে কি দুই, তাহলে দুইটা উৎপাদ পাবো, প্লাস ফ্রুক্টোজ, প্লাস কি ফ্রুক্টোজ। ভালো কথা। এরপরে কি বলছি, এরপরে বলছি হচ্ছে ল, লতে কি বলছি, ল্যাকটেজ, লতে কি বলছি, ল্যাকটেজ। ল্যাকটেজ কার উপর কাজ করে, দুগ্ধ শর্করা ল্যাকটোজের উপর কাজ করবে, ল্যাকটোজের উপর। ল্যাকটোজ একটা ডাইস্যাকারাইড, তার মানে উৎপাদ কয়টা হবে, দুইটা। কি কি উৎপাদ হবে, গ্লুকোজ তো 100%, গ্লুকোজ প্লাস গ্যালাক্টোজ, গ্লুকোজ প্লাস কি গ্যালাক্টোজ। শেষে কি আছে, আছে, দিয়ে কয়টা, দুইটা। একটা হচ্ছে আন্ত্রিক, আন্ত্রিক অ্যামাইলেজ, আন্ত্রিক অ্যামাইলেজ কিসের উপর কাজ করবে, আমাদের স্টার্চ, তারপরে গ্লাইকোজেন, তারপরে আমাদের হচ্ছে ডেক্সট্রিন, এদের উপর কাজ করবে। এরা সবাই হচ্ছে পলিস্যাকারাইড, জটিল শর্করা। এদের উপর কাজ করে সে কিসে পরিণত করবে, মল্টোজ তৈরি করবে, তারপরে আইসোমল্টেজ, আইসোমল্টোজ তৈরি করবে, এরপরে ক্ষুদ্র ডেক্সট্রিন তৈরি করবে। কি তৈরি করবে, ক্ষুদ্র ডেক্সট্রিন তৈরি করবে। আর লাস্টে কি আছে, আরেকটা কথা আছে, সেটা হচ্ছে আইসোমল্টেজ এনজাইম, আইসোমল্টেজ এনজাইম, মনে থাকবে। এই আইসোমল্টেজ এনজাইম কার উপর কাজ করবে, 100% আইসোমল্টোজের উপর কাজ করবে, আইসোমল্টোজ। এই আইসোমল্টোজ মানে কি, একপাশে মল্টোজকে পরিণত করবে
আর এক পাশে থাকবে হচ্ছে গ্লুকোজ। এই গ্লুকোজ আর মল্টোজকে একত্রে বলা হয় আইসোমাল্টোজ, যেটাকে আলাদা করে ফেলবে। দ্যাটস ইট। তার মানে আমি পারছি মানে তুমিও লেখা হয়ে গেছে, তার মানে তুমিও পারছো। তার মানে আমাদের ক্ষুদ্রান্ত্রের যে শর্করা পরিপাক পার্টটা সেটা হয়ে গেছে। এখন এই যে আমিষ পরিপাক, এই পার্টটা খুবই খুবই গুরুত্বপূর্ণ। কখনো কখনো সিকিউতে বলে দেয় যে উক্ত দ্রব্যের বা উক্ত উপাদানের ক্ষুদ্রান্তে পরিপাক ব্যাখ্যা করো, রাসায়নিক পরিপাক ব্যাখ্যা করো। তখন উক্ত দ্রব্যটা সাধারণত 99% ক্ষেত্রে আমিষই হয়। তো আমিষের ক্ষুদ্রান্তের রাসায়নিক পরিপাক লিখতে হলে আমাদের দুইটা পার্ট লিখতে হবে। একটা হচ্ছে কি অগ্নাশয় রস কর্তৃক পরিপাক, আর একটা হচ্ছে আমাদের আন্ত্রিক রস কর্তৃক পরিপাক। খেয়াল করো, এই অগ্নাশয় রসের প্রথম একটা এনজাইম 100% মুখস্থ রাখতে হবে, ট্রিপসিন। তার আগে একটা কথা, ভালো কথা আমি বলে নিই, এখান থেকে একটা এমসিকিউ তোমাকে দিবে, খুবই গুরুত্বপূর্ণ এমসিকিউ। নিচের কোনটি অগ্নাশয় রস কর্তৃক নিঃসৃত এনজাইম অথবা এনজাইম নয়? 100% এটা বোর্ডে তুমি ধরো আসবেই, 100% বলে দিলাম। তোমার কথা হচ্ছে শুধুমাত্র আমিষ পরিপাককারী অগ্নাশয় রস মিশ্রিত এনজাইমগুলো একটা নাম মুখস্থ করে ফেলবা। দেখো খুবই ইজি। প্রথমে ট্রিপসিন, ট্রিপসিনের পরে কি কাইমো লাগাই দাও, কাইমোট্রিপসিন। আচ্ছা, এরপরে পেপটাইডেস, পেপটাইডেস আগে কার্বক্সি পেপটাইডেস, এরপরে পেপটাইডেস আগে অ্যামাইনো পেপটাইডেস, এরপরে পেপটাইডেস আগে ডাইপেপটাইডেস, পেপটাইডেস আগে ট্রাইপেপটাইডেস। তাহলে খেয়াল করো, ট্রিপসিন, কাইমোট্রিপসিন, কার্বক্সি পেপটাইডেস, অ্যামিনো পেপটাইডেস, ডাইপেপটাইডেস, ট্রাইপেপটাইডেস। 6টা এনজাইম তোমার মুখস্থ হয়ে গেছে। আর দুইটা এনজাইম আছে, একটা নাম হচ্ছে কোলাজিনেস আর একটা হচ্ছে ইলাস্টেস। এরপরে দিয়ে আছে এই যে 8 নাম্বার কোলাজিনেস আর ইলাস্টেস। 8টা এনজাইম তোমার মুখস্থ হয়ে গেছে। এখন তুমি আসো আমরা লিখবো কিভাবে। মেইন কথাটা হচ্ছে আমাদের প্রোটিন পরিপাককারী প্রধান যে এনজাইমটা সেটাই বললাম ট্রিপসিন। সবসময় জিনিসটা তাহলে মনে রাখতে হবে যে ট্রিপসিন আসলে তাহলে কাজ কি করবে। তোমার মনে আছে কিনা জানি না, আমরা একটু আগে পাকস্থলীতে আমাদের প্রোটিনটাকে কিসে পরিণত করে রাখছি? প্রোটিওজ আর পেপটনে পরিণত করে রাখছি। এই ট্রিপসিন প্রোটিওজ আর পেপটনের উপরই কাজ করবে, প্রোটিওজ আর পেপটনের উপর কাজ করে। খেয়াল করো তো, আমি তোমাকে একটু আগে একটা জিনিস বুঝাইছি না, কই গেল? একটু আগে একটা জিনিস বুঝাইছি, এই যে একটা জিনিস বুঝাইছি না, জটিল প্রোটিন ছিল। জটিল প্রোটিনকে তুমি ছোট ছোট প্রোটিনে ভাগ করছো। ছোট ছোট প্রোটিন ছিল হচ্ছে আমাদের সেই প্রোটিওজ, আমাদের সেই প্রোটিওজ, তারপর আমাদের পেপটন। তাহলে এদেরকে ভাঙলে আমরা কি পাবো? পলিপেপটাইড পাবো না। এদেরকে ভাঙলে আমরা কি পাবো? পলিপেপটাইড পাবো না। দেখো তো, দেখো তো, এইখানে সেই কথাটাই বলছে যে প্রোটিওজ এবং পেপটনকে ট্রিপসিন কিসে পরিণত করে? পলিপেপটাইড। তার মানে বললাম এটা তোমার মুখস্থ করার বিষয় না, এটা বললাম বেসিক কনসেপ্ট। ওই যে আমি একটু আগে থেকে যেটা তোমাকে যেই সিকোয়েন্সটা দেখাই দিলাম, ওটা যদি তোমার মাথায় থাকে তুমি অটোমেটিক লিখতে পারবা। প্রোটিওজ এবং পেপটোজে পরিণত করে কে? পলিপেপটাইড। ভালো কথা। এখন কাইমোট্রিপসিন কি করবে? আরে ভাই, কাইমোট্রিপসিন যা করবে কাইমোট্রিপসিনও তাই করবে। এ হচ্ছে ট্রিপসিনের সহযোগী, সহযোদ্ধা। তাহলে যোদ্ধা যা কাজ করে সহযোদ্ধা তো সেম কাজ করবে। সেটাই প্রোটিওজ এবং পেপটনকে ভেঙে সে পলিপেপটাইডে পরিণত করে। কাহিনী শেষ। এখন খেয়াল করো কার্বক্সিপেপটাইডেজ আসলে কি? কার্বক্সিপেপটাইডেজ হচ্ছে আমাদের এই সকল যে পলিপেপটাইড তৈরি করলো, এই পলিপেপটাইড এক পলিপেপটাইডের একটা থেকে আমাদের অ্যামাইনো অ্যাসিডটাকে জাস্ট বের করে ফেলবে। তাহলে কার্বক্সিপেপটাইডেজ কাজ কি? এক পাশ থেকে অ্যামাইনো অ্যাসিড বের করে ফেলানো, এবং এমন ভাবে বের করে ফেলানো যাতে ডাইপেপটাইড তৈরি হয়। ডাইপেপটাইড মানে কি? ধরো একটা অ্যামাইনো অ্যাসিড এর সাথে আর একটা অ্যামাইনো অ্যাসিড, দুইটা অ্যামাইনো অ্যাসিড মিলিত হয়, দুইটা অ্যামাইনো অ্যাসিড মিলিত হয় এর সাথে আর একটা অ্যামাইনো অ্যাসিড, টোটাল 3টা অ্যামাইনো অ্যাসিড, দুইটা পেপটাইড বন্ড থাকে। এই 3টা অ্যামাইনো অ্যাসিড যে দুইটা পেপটাইড বন্ডের মাধ্যমে গঠিত হয়ে যে যৌগ তৈরি করে এটাকে বলা হয় ডাইপেপটাইড। তাহলে এই কার্বক্সিপেপটাইডেস গুলা এমন ভাবে কাজ করে যে একটা বড় পলিপেপটাইডের শৃঙ্খল বা শিকলকে এই তিনটা 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 করে অ্যামাইনো অ্যাসিডে ভাগ করে, এইটার নামে হচ্ছে ডাইপেপটাইড। এবং এমন ভাবে ভাগ করে যে আমাদের লাস্টের কার্বনে যে অ্যামিনো গ্রুপ থাকে না, অ্যামিনো গ্রুপ থাকে অ্যামিনো অ্যাসিডের, অ্যামিনো গ্রুপ থাকে না, এটাই তো অ্যামিনো অ্যাসিডের সংকেত, এটাই তো অ্যামিনো অ্যাসিডের সংকেত। ধরো এটা একটা সরল অ্যামিনো অ্যাসিড, সরল অ্যামিনো অ্যাসিডের এই অ্যামিনো গ্রুপটাকে সে কাট করে দেয়, লাস্টের কাট করে দেয়, যার কারণে অ্যামিনো অ্যাসিডটা তৈরি হয়। অ্যামিনো গ্রুপটাকে কাট করে দেয়,
অ্যামিনো গ্রুপটাকে কাট করে দিয়ে এই লাস্টের দিকে জাস্ট একটা অ্যামাইনো অ্যাসিড টোটালটা আলাদা করে রাখে। তাহলে সহজভাবে বুঝো, কার্বক্সি পেপটাইডেস কি করবে, একটা ডাইপেপটাইড তৈরি করবে আর একটা অ্যামাইনো অ্যাসিড তৈরি করবে, আর একটা কি তৈরি করবে, মানে তিনটা প্লাস আর একটা অ্যামাইনো অ্যাসিড, কাহিনী শেষ। তিনটা অ্যামাইনো অ্যাসিডকে একত্রে বলতেছি ডাইপেপটাইড, আর ওইটা তো সরল অ্যামাইনো অ্যাসিড, কাহিনী শেষ। এখন আসো অ্যামিনো পেপটাইডেস কি করতেছে, অ্যামিনো পেপটাইডেস হচ্ছে নামের সাথে মিল আছে, নামের সাথে কামের মিল, অর্থাৎ অ্যামিনো অ্যাসিড তৈরি করে। এরা তো জাস্ট তাও একটা ডাইপেপটাইড তৈরি করছিল, আর এটা শক্তিশালী এনজাইম, সে কি করে সরাসরি পলিপেপটাইডের উপর কাজ করে অ্যামাইনো অ্যাসিডের উপর ভাঙে ফেলায়, ওই ডাইপেপটাইড ভাঙে না। এখন এই ডাইপেপটাইড বলো, তারপরে আরো কিছু ছোট ছোট ট্রাইপেপটাইড তো তৈরি হয়ে আছে, এদেরকে ভাঙবে কে, এই যে ট্রাইপেপটাইডেস, ট্রাইপেপটাইডের উপর কাজ করে অ্যামাইনো অ্যাসিড, ডাইপেপটাইডের উপর কাজ করে অ্যামাইনো অ্যাসিড তৈরি করবে। কোলাজিনেস আসলে কি করে, কোলাজেন হচ্ছে একটা জটিল 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 পলিপেপটাইড, এটাকে সরল পলিপেপটাইডে পরিণত করবে। সেম অ্যাজ ইলাস্টিন একটা জটিল পলিপেপটাইড, এটাকে সরল পলিপেপটাইডে পরিণত করবে। বাস, আন্তরিক রসে প্রোটিন পরিপাককারী একটা এনজাইমই আছে। দেখো খুব মজার বিষয়, একটা নাম হচ্ছে উত্তর হচ্ছে অ্যামিনো পেপটাইডেস। কি করে অ্যামিনো পেপটাইডেস কি করে, আমরা একটু আগে পড়ছি, পলিপেপটাইড অ্যামাইনো অ্যাসিডে পরিণত করে। কথা বোঝা গেছে? তাহলে এখন দেখি তো আমাদের আসলে প্রোটিন পরিপাকটা মনে আছে কিনা। তাহলে প্রোটিন পরিপাক, কি পরিপাক, প্রোটিন পরিপাক, ক্ষুদ্রান্তে প্রোটিন পরিপাক সবচেয়ে ইম্পর্টেন্ট পার্ট কিসে আমাদের হচ্ছে অগ্নাশয় রস কর্তৃক পরিপাক, অগ্নাশয় রস। তাহলে অগ্নাশয় রসে কি কি থাকতেছে, ট্রিপসিন থাকতেছে, কি থাকতেছে, ট্রিপসিন থাকতেছে। আমার সাথে সাথে লিখে ফেলো, তোমার একদম ঠাটা মুখস্থ হয়ে যাবে। ট্রিপসিনের পরে কি থাকতেছে, ট্রিপসিন থাকতেছে। এরপরে কি থাকতেছে, পেপটাইডেস, পেপটাইডেস কি কি পেপটাইডেস, প্রথমে হচ্ছে কার্বক্সি, দেখো মুখস্থ করার কিছু সিস্টেম আছে, কার্বক্সি পেপটাইডেস। এরপরে কি পেপটাইডেস, অ্যামিনো পেপটাইডেস, অ্যামিনোপেপটাইডেস। এরপরে কি পেপটাইডেস, ডাইপেপটাইডেস। এরপরে কি পেপটাইডেস, ট্রাইপেপটাইডেস। এক্সেপশনাল দুইটা এনজাইমের নাম কি, একটার নাম হচ্ছে কোলাজিনেজ, একটার নাম কি কোলাজিনেজ, আর একটার নাম কি ইলাস্টেজ, আর একটার নাম কি ইলাস্টেজ। তাহলে এখন দেখো তুমি পারবা না, খুব চমৎকার বললাম, আসো আমরা লিখি, কমপ্লিট করি। সেটা হচ্ছে ট্রিপসিন কি করতেছে, প্রোটিওজ প্লাস পেপটন, এই পেপটনকে কিসে পরিণত করতেছে, সরল পলিপেপটাইডে পরিণত করতেছে, পলিপেপটাইডে পরিণত করতেছে। কাইমোট্রিপসিনের কাজ কি হবে, সেম অ্যাজ দ্যাট। কার্বক্সিপেপটাইডেস কি বলছি, কার্বক্সিপেপটাইডেস কার উপর কাজ করবে, এই যে পলিপেপটাইড গুলো তৈরি হলো তার উপর কাজ করবে, অর্থাৎ পলিপেপটাইড। তাহলে পলিপেপটাইডকে ভেঙে সে কি পরিণত করতেছে, একটা ডাইপেপটাইড প্লাস আর একটা অ্যামাইনো অ্যাসিড। অ্যামিনো পেপটাইডেস সরাসরি পলিপেপটাইডের উপর কাজ করে, সরাসরি পলিপেপটাইডের উপর কাজ করে কিসে পরিণত করে, এটাকে অ্যামাইনো অ্যাসিডে পরিণত করে, এটা শক্তিশালী। ডাইপেপটাইডেস কার উপর কাজ করবে, ডাইপেপটাইডের উপর কাজ করে কিসে পরিণত করবে, অ্যামাইনো অ্যাসিড। ট্রাইপেপটাইডেস কার উপর কাজ করবে, ট্রাইপেপটাইডের উপর কাজ করবে কিসে পরিণত করবে, অ্যামাইনো অ্যাসিড। কোলাজিনেস একটা কোলাজেনের উপর কাজ করবে, কিসের উপর কাজ করবে, কোলাজেনের উপর কাজ করবে। এখন কোলাজেন হচ্ছে জটিল পলিপেপটাইড, এটাকে কিসে পরিণত করবে সে, সরল পলিপেপটাইডে পরিণত করবে। সেম অ্যাজ ইলাস্টেস কার উপর কাজ করবে, ইলাস্টিনের উপর কাজ করবে। এখন ইলাস্টিন একটা জটিল প্রোটিন বা পলিপেপটাইড, এটাকে সে সরল পলিপেপটাইডে পরিণত করবে। সরল পলিপেপটাইডের উপর আবার কার্বক্সিপেপটাইডেস, অ্যামিনোপেপটাইডেস এর উপর কাজ করবে, এরা ভাঙে আবার ডাই বানাবে, ডাইয়ের উপর ডাইপেপটাইডেস, ট্রাইপেপটাইডেস, এভাবে ধাপে 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 ভাঙতে থাকে। দেখো তো খুব ইজি না? তাহলে বাকি থাকলো আসলে কি, বাকি থাকলো আমাদের আন্ত্রিক রস কর্তৃক পরিপাক। দেখুন আন্ত্রিক যেই রস, এই আন্ত্রিক রসে একটা এনজাইম আছে যেটার নাম কি অ্যামিনোপেপটাইডেস, তাই না, অ্যামিনোপেপটাইডেস। কাজটা তো আমরা পড়েই ফেলছি, ইজি। ওকে, লেটস গো। আমরা এখন চলে আসি হচ্ছে স্নেহ পরিপাকে। তো স্নেহ পরিপাকের যে বিষয়টা, স্নেহ পরিপাকে আসলে ফার্স্ট অফ অল খুবই গুরুত্বপূর্ণ কথা, অগ্নাশয় রসে তিনটা এনজাইম থাকে, একটা হচ্ছে লাইপেজ, এই লাইপেজ হচ্ছে স্নেহ পরিপাককারী প্রধান এনজাইম, ফসফোলাইপেজ আর কোলেস্টেরল এস্টারেজ।
তাহলে তুমি এই জিনিসটা আমি এইভাবে মনে রাখি, সেটা হচ্ছে ফোকলা। ফোকলা। তাহলে এই ফোতে হচ্ছে ফসফোলাইপেজ, কতে হচ্ছে কোলেস্টেরল এস্টারেজ, লাতে হচ্ছে লাইপেজ। তাহলে অগ্নাশয় রসে লিপিড পরিপাককারী এনজাইম কয়টা থাকে? 3টা। ফোকলা কি কাজ করবে? লাইপেজ স্নেহকণাকে ফ্যাটি অ্যাসিড গ্লিসারলে পরিণত করবে। ফসফোলাইপেজ ফসফোলিপিডকে ভেঙে ফ্যাটি অ্যাসিড গ্লিসারল সাথে একটা ফসফরিক অ্যাসিড। ইজি না? নামের সাথে তো ফসফো কথাটা আছে, তাহলে 100% সেটা ফসফরিক অ্যাসিড তৈরি করবে। কোলেস্টেরল এস্টার হচ্ছে কোলেস্টেরল এস্টারের উপর কাজ করে, সেটা ফ্যাটি অ্যাসিড প্লাস কোলেস্টেরল তৈরি করতে। শেষ। এখন আন্টিক্রসে আসলে কি কি থাকে? আন্টিক্রসে হচ্ছে লাইপেজ তো থাকবে, কারণ লাইপেজ তো লিপিড পরিপাককারী প্রধান এনজাইম। তো লাইপেজ থাকবে, লাইপেজের কাজ আগের মতোই, স্নেহকণাকে ভেঙে ফ্যাটি অ্যাসিড আর গ্লিসারলে পরিণত করে। এই গ্লিসারল মানেই হচ্ছে মোনোগ্লিসারাইড, আর কিছু না। গ্লিসারল আর মোনোগ্লিসারাইড প্রায় সেম কথা। আপাতত তুমি ধরে নাও, সেম ধরে নাও। আমরা একটু বড় 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 বয়স আর একটু বাড়লে আমরা এটা ডিফারেন্সটা বুঝবো। আপাতত ইন্টারমিডিয়েট লেভেলে এটা ধরলেও সমস্যা নাই। লেসিথিনেস কার উপর কাজ করবে? লেসিথিন। এখন লেসিথিন তো আমরা জানি, লেসিথিন একটা যেহেতু লিপিড, তাহলে ফ্যাটি অ্যাসিড আর গ্লিসারল তো পাবো, সাথে সাথে এটা একটা ফসফোলিপিড, তার মানে এটা একটা ফসফরিক অ্যাসিড পাবো। এক্সেপশনাল লেসিথিন কারণ আছে না, কারণ এর সাথে একটা কোলিন পার্ট আছে, তাহলে 3-4টা পার্ট পাবো। কাহিনী শেষ। মোনোগ্লিসারাইড, দেখো মোনোগ্লিসারাইডকে ভাঙলে আমরা ফ্যাটি অ্যাসিড আর গ্লিসারল পাবো, কাহিনী শেষ। পরিপাক গ্রন্থি, তাহলে আমরা বললাম সবচাইতে মোস্ট ইম্পর্টেন্ট পার্টটা পড়ে ফেলছি, ক্ষুদ্রান্ত্রের পরিপাক। এখান থেকে 100% সিকিউ কমন আসবে, আমি তোমাকে যেভাবে বললাম সেভাবে পড়ে ফেলো, মুখস্থ হবে। এখন আমরা চলে আসি, সেটা হচ্ছে পরিপাক গ্রন্থির ভূমিকা। ওকে ওকে এখন আসো, সেটা হচ্ছে পরিপাক গ্রন্থির ভূমিকা। পরিপাক গ্রন্থির ভূমিকাটা খুবই গুরুত্বপূর্ণ, বিশেষ করে আমাদের এমসিকিউ এর জন্য এই জায়গাটা খুবই গুরুত্বপূর্ণ। এখান থেকে প্রচুর পরিমাণে এমসিকিউ বিগত বছরে আসছে, সামনেও আসবে। সো আমরা মেইনলি এই জায়গাটা এমসিকিউ এর জন্যই পড়বো, এক্সেপ্ট ওয়ান থিং, সেটা হচ্ছে লিভার আমাদের সিকিউতেও আসবে। পরিপাক গ্রন্থির মধ্যে প্রথম যে গ্রন্থিটা আছে সেটা হচ্ছে আমাদের লালা গ্রন্থি বা স্যালিভারি গ্ল্যান্ড। এই স্যালিভারি গ্ল্যান্ড থেকে ফার্স্ট এমসিকিউ আসবে, সেটা হচ্ছে সংখ্যা কয়টা? উত্তর হচ্ছে 3 জোড়া। এই কথাটা মাথায় রাখো ভাই, 3 জোড়া মানে কি? 6টি। 3 জোড়া মানে 6টি। কি কি? এক নম্বর হচ্ছে প্যারোটিড, সাবম্যান্ডিবুলার আর সাবলিঙ্গুয়াল। প্যারোটিড এটা হচ্ছে সবচেয়ে বড় লালা গ্রন্থি, তাহলে এই জিনিসটা খুবই গুরুত্বপূর্ণ, সবচাইতে কি বড় কানের নিচে। এবং আমার যে বলি না মামস হইছে, যে কানের নিচে ফুলে যায়, খুব প্রচুর পরিমাণে ব্যথা করছে, মানে আশা করি সবারই জীবনে একবার না একবার হয়েছে। তো এই প্যারোটিড গ্রন্থিতে সংক্রমণের কারণে প্যারোটাইটিস হয়, যেটার কারণ, যেটাকে আমরা বলি মামস। ঠিক আছে? আচ্ছা, এইখানে একটা গুরুত্বপূর্ণ কথা, সেটা হচ্ছে এই প্যারোটিড যে গ্রন্থিটা আমাদের মুখগহ্বরে উন্মুক্ত হয় একটা নালীর মাধ্যমে। উত্তর হচ্ছে স্টেনসন নালী। কি নালী? স্টেনসন নালী। এবং এটা দ্বিতীয় ঊর্ধ্ব মোলার দাঁতের বিপরীতে। সাবম্যান্ডিবুলার, এই জায়গাটা খুবই গুরুত্বপূর্ণ। সাবম্যান্ডিবুলার হচ্ছে জিহ্বার নিচে ফ্রেনুলামে উন্মুক্ত হয় এবং নালীটার নাম হচ্ছে হেয়ারটন নালী। আর সাবলিঙ্গুয়াল গ্রন্থি হচ্ছে রিভিসনাস নালীর মাধ্যমে উন্মুক্ত হয়। তোমাকে আর কিচ্ছু জানতে হবে না, লালা গ্রন্থির সংখ্যা 3 জোড়া বা 6টা। সবচেয়ে বড় প্যারোটিড, কানের নিচে প্যারোটিড, সাবম্যান্ডিবল ম্যান্ডিবুলার নিচে, সাবলিঙ্গুয়াল লিঙ্গুয়ালের নিচে, অর্থাৎ জিহ্বার নিচে। আচ্ছা, সাবম্যান্ডিবুলারটা কিসের মাধ্যমে? হেয়ারটন নালী, সাবলিঙ্গুয়ারটা রিভিসনাস নালী, আর প্যারোটিড স্টেনসন নালীর মাধ্যমে মুখ বিবর উন্মুক্ত হয়। দ্বিতীয় ঊর্ধ্বমূলার দাঁতের বিপরীতে প্যারোটিড গ্রন্থি আর ফ্রেনুলামের নিচে সাবম্যান্ডিবুলার গ্রন্থি উন্মুক্ত হয়। সাবলিঙ্গুয়াল গ্রন্থিও, সাব যেখানে সেটা হচ্ছে ফ্রেনুলামের নিচে। আচ্ছা, লালা আমি আগেই বলছি, এটা খুবই গুরুত্বপূর্ণ, প্রতিদিন 1200 থেকে 1500 মিলিলিটার লালাক্ষরণ হয়। পিএইচ 7 6.2 to 7.4। এখান থেকে আর সেরকম কিচ্ছু লাগবে না। আমরা চলে আসি হচ্ছে লালার কাজ। লালার কাজটা জাস্ট রিডিং দিবা। এখান থেকে 2টা এমসিকিউ আসে। 1 নাম্বার এমসিকিউ, সেটা হচ্ছে স্যালিভারি অ্যামাইলেজ। এটা একটু ঝাপসা লাগতেছে যদিও। স্যালিভারি অ্যামাইলেজের অপর নাম হচ্ছে টায়ালিন। এই টায়ালিন এনজাইমকে সক্রিয় করে হচ্ছে ক্লোরাইড। ঠিক আছে? এই জিনিসটা খুবই গুরুত্বপূর্ণ। আর একটা হচ্ছে বাইকার্বনেট আয়ন আমাদের দাঁতের যে এনামেল, এই দাঁতের এনামেলের ক্ষয় রোধ করে। এই 2টা কথা পড়লেই শেষ। এখন আসো আমাদের যকৃৎ। আমরা সবাই জানি যে যকৃৎ নিয়ে আসলে এখান থেকে পড়ার যে বিষয়টা, যকৃতের গঠন আমরা সবাই জানি যে যকৃৎ মানবদের সবচাইতে বড় এবং গুরুত্বপূর্ণ গ্রন্থি, যেটার ওজন প্রায় অনেক। এখান থেকে আর কিছু জানতে হবে, আমাদের জানতে হবে যকৃতের 4টা খণ্ড, ডান বাম কোয়াড্রেট আর করেট। ডান বাম কোয়াড্রেট এবং করেট। ডান খণ্ডের নিচে পিত্তথলি থাকে,
বাস এইটুক নিচের টুক আমরা পড়লেই পড়বো, অর্থাৎ গঠন তুমি যা সুন্দর করে রিডিং দিবা, গঠন শুধু তুমি রিডিং দিবা। এবং এখানে একটা গুরুত্বপূর্ণ এমসিকিউ আছে, স্ক্যান করার পর জায়গাটা একটু ঝাপসা কেন হয়ে গেল বুঝলাম না। আচ্ছা, সবচেয়ে গুরুত্বপূর্ণ এইটা এমসিকিউ, সেটা হচ্ছে প্রত্যেকটা জিনিসের একটা পর্দা থাকে, থাকে না? যেরকম ফুসফুসের পর্দার নাম প্লুরা, হৃৎপিণ্ডের পর্দার নাম পেরিকার্ডিয়াম, অনুরূপ ভাবে আমাদের লিভারের একটা পর্দা আছে, একটা আবরণ আছে। এই আবরণের নাম হচ্ছে গ্লিসন্স ক্যাপসুল। কি ক্যাপসুল? গ্লিসন্স ক্যাপসুল। আচ্ছা, এখন এই জায়গাটায় সবচাইতে ইম্পর্টেন্ট পার্ট, যকৃতের সঞ্চয়ী এবং বিপাকীয় ভূমিকা আমাদের সিকিউতে আসে। যে কোনো একটা হয় সঞ্চয় ভূমিকা দিবে অথবা বিপাকীয় ভূমিকা দিবে। তো আমরা আগে সঞ্চয় ভূমিকাটা পড়ি। তুমি বুঝতে পারতেছো যে আরেকটা গুরুত্বপূর্ণ কথা, যে মানবদেহের জৈব রাসায়নিক বলা হয় হচ্ছে এই লিভারকে, কারণ এখানে প্রায় সবচাইতে বেশি রাসায়নিক বিক্রিয়া সংঘটিত হয়, এখন 5%। তো যকৃতের সঞ্চয় ভূমিকা বুঝতে পারতেছো, তার মেইন কাজ হচ্ছে সে সঞ্চয় করে রাখবে। তাহলে যকৃত আসলে কি কি সঞ্চয় করে, তুমি জাস্ট শিরোনামগুলো মুখস্থ করবা। দেখো কিছু তোমাদের চোরামি টেকনিক শিখাই দিই, ঠিক আছে? তুমি জাস্ট শিরোনামগুলো মুখস্থ করবা, ভিতরের জিনিসগুলা রিডিং পড়ে যাবা, তোমার অটোমেটিকলি তুমি পরীক্ষা হলে লিখতে পারবা। খেয়াল করো, তুমি দেখলা যে গ্লাইকোজেন সঞ্চয়, তুমি শুধু এটুকু মুখস্থ আছে তোমার, এখন তুমি ভিতরে কি লিখবা? আরে গ্লাইকোজেনটা কোথা থেকে আসে? গ্লুকোজ থেকে আসে। তাহলে যকৃত অতিরিক্ত গ্লুকোজকে গ্লাইকোজেন রূপান্তর করে সঞ্চয় করে। এই যে গ্লাইকোজের সঞ্চয়, এখানে একটা হরমোন কাজ করে যার নাম হচ্ছে গ্লুকাগন হরমোন। দেখো তুমি বললাম অলরেডি এইটুক পড়লে তুমি মাথা যদি বুঝো তুমি লিখে দিয়ে আসতে পারবা, এটা হচ্ছে চোরামি টেকনিক। এখানে সেই কথাটাই লিখছে। গ্লুকাগন বলতেছি, ইনসুলিন হরমোন, সরি, ইনসুলিন হরমোন এই প্রক্রিয়ায় সাহায্য করে, রক্তের গ্লুকোজের পরিমাণ কমায়। আচ্ছা, যেহেতু যকৃতের মধ্য দিয়ে একটা হেপাটিক পোর্টাল সার্কুলেশন আছে, তার মানে এদিক দিয়ে রক্ত যাইতেছে, তাহলে সে 100% রক্ত সরবরাহ করবে কত? অ্যারাউন্ড 1500 ঘন সেন্টিমিটার। খুবই গুরুত্বপূর্ণ, 1.5 লিটার। রক্তের মধ্যে কি কি থাকতেছে? ভিটামিন থাকতেছে, তাহলে ভিটামিন সঞ্চয় করবে কি কি? তোমার মনে যা আছে সব লিখে দাও, ভিটামিন বি কমপ্লেক্স, এ বি সি ডি যা আছে সব লিখে দাও। এখানে সেটা আছে এ ডি ই কে, ভিটামিন বি 12 অর্থাৎ বি কমপ্লেক্স। পিত্তরস সঞ্চয়, আরে ভাই যকৃতর নিচে তো পিত্তাশয় থাকেই, তাহলে সেখানে পিত্তরস আসলে সঞ্চয় হবে না? তাহলে পিত্তাশয় তো একটা যকৃতেরই পার্ট, তাহলে সে তো 100% পিত্তরস সঞ্চয় করবে। সহজ কথা। আচ্ছা, এরপরে আসো, দেখো চর্বি এবং অ্যামাইনো অ্যাসিড সঞ্চয়, চর্বি এবং অ্যামাইনো অ্যাসিড সঞ্চয়, আর খনিজ লবণ সঞ্চয়। তার মানে তুমি খেয়াল করতেছো ভিটামিন, ভিটামিন আর খনিজ লবণ, মানে খনিজ লবণ তুমি জাস্ট কল্পনা করো, ভিটামিন খনিজ লবণ, ভিটামিন খনিজ লবণ দুইটাই সে সঞ্চয় করতেছে। তাহলে কি কি সঞ্চয় করতেছে? গ্লাইকোজেন সঞ্চয় করতেছে, সে রক্ত সঞ্চয় করতেছে, সে ভিটামিন সে সঞ্চয় করতেছে, সে খনিজ লবণ সঞ্চয় করতেছে, সে চর্বি সঞ্চয় করতেছে, সে লাস্ট অফ অল এই জায়গায় এসে পিত্তরস সঞ্চয় করতেছে। তার মানে খুবই ইজি, এখান থেকে আমাদের মুখস্থ হয়ে গেল। এই জায়গায় আসো বিপাকীয় ভূমিকা, এই জায়গাটা অনেকের বুঝতে ভুল, মানে সমস্যা হয়। বিপাকীয় কথা, বিপাক কথাটার মিনিং যদি তুমি জানো, তুমি এটা না পড়েও লিখে আসতে পারবা। বিপাক, বিপাক মিন্স বিক্রিয়া। তোমার আমার দেহের মধ্যে যাবতীয় যত বিক্রিয়া হচ্ছে সবগুলোকে একত্রে বলে বিপাক। তাহলে লিভারের বিপাকীয় ভূমিকা মানে কি? লিভারের মধ্যে কি কি বিক্রিয়া ঘটতেছে, সহজ হিসাব না? তাহলে বিপাক সেই বিক্রিয়াগুলো কি শর্করার সাথে সংযুক্ত, নাকি প্রোটিনের সাথে সংযুক্ত, না লিপিডের সাথে সংযুক্ত? তাহলে আমার বিপাকের ভূমিকা লেখার সময় তিনটা প্রধান শিরোনাম আমার লিখতে হবে: শর্করা বিপাক, প্রোটিন বিপাক, আর একটা কি লিপিড বিপাক। দেখো তুমি বলতে পারতেছো শর্করা বিপাক, এখন শর্করার সাথে সংশ্লিষ্ট কি কি বিক্রিয়া আছে তুমি অটোমেটিকলি জানো। একটা বিক্রিয়া আছে গ্লাইকোজেনেসিস, মানে গ্লাইকোজেনেসিস, গ্লাইকোজেন আর জেনেসিস, জেনেসিস শব্দের অর্থ হচ্ছে তৈরি করা, সিস নামের শেষে সিস, সিস মানে হচ্ছে প্রোডাকশন বা প্রডিউস করা, মানে তৈরি করা, উৎপন্ন করা। গ্লাইকোজেন কি করবে? তৈরি করতেছে। কিভাবে? ওই যে গ্লুকোজ থেকে, ইনসুলিন হরমোনের সাহায্যে। সেম জিনিস। আচ্ছা আসো, গ্লুকোনিওজেনেসিস, তার মানে এখানে তুমি বুঝতে পারতেছো যে নিও মানে হচ্ছে নতুন, নতুন মানে কি? যে জৈব রাসায়নিক প্রক্রিয়ায় অশর্করা জাতীয় উপাদান থেকে শর্করা তৈরি হয় সেটাই হচ্ছে গ্লুকোনিওজেনেসিস।
এইটা আমাদের কতেও প্রচুর দেয়, এইটা আমাদের ক্ষতেও প্রচুর দেয়। তাহলে তুমি মনে রাখবা কিভাবে? তুমি মনে রাখবা হচ্ছে নিওজেনেসিস মানে নতুন, মানে কি অশর্করা থেকে শর্করা তৈরির প্রক্রিয়া হচ্ছে গ্লুকোনিওজেনেসিস। এটুকু লিখে দাও, বাস কাহিনী শেষ। এখন নিচের দিকে আসো, গ্লাইকোজেন ও লাইসিস। লাইসিস মানে ভাঙন, তাহলে গ্লাইকোজেন ভাঙন। গ্লুকোজ যদি মিলিত হয়ে গ্লাইকোজেন তৈরি করে, তাহলে গ্লাইকোজেন ভাঙলে কি তৈরি হবে? গ্লুকোজ তৈরি হবে। কোন হরমোন কাজ লাগবে? গ্লুকাগন হরমোন। কাহিনী শেষ। নিচের দিকে আসে লাইপোজেনেসিস, মানে কি লিপিডের ভাঙন। কাহিনী শেষ। তার মানে তুমি জাস্ট প্রধান প্রধান শিরোনামগুলো লিখে ভিতরে একটু তুমি যদি রিডিং পড়ো তাহলে না। এখান থেকে 3 স্টার যুক্ত একটা কোশ্চেন, যে গ্লাইকোজেনোলাইসিস প্রক্রিয়াটা এপিনেফ্রিন আর গ্লুকাগন হরমোন দ্বারা প্রভাবিত হয়, আর গ্লাইকোজেনেসিস যেটা সেটা হচ্ছে ইনসুলিন হরমোন দ্বারা প্রভাবিত হয়। বাস কাহিনী শেষ। তাহলে শর্করা শর্করা বিপাক আমাদের শেষ। এখন আসো প্রোটিন বিপাক। কি বিপাক? প্রোটিন বিপাক। তাহলে প্রোটিন বিপাকের প্রথমে দেখো আছে ডিঅ্যামিনেশন। আরে প্রোটিন মানেই তো অ্যামিনো অ্যাসিড, তাহলে অ্যামিনো অ্যাসিডের অ্যামিনো গ্রুপটাকে আমি ডিলিট করে দিব, এটাই হচ্ছে ডিঅ্যামিনেশন। কাহিনী শেষ। এরপরে কি আছে দেখো, 2 নম্বরে আছে ইউরিয়া তৈরি। সবচাইতে ইম্পর্টেন্ট পার্ট ইউরিয়া তৈরি। 1 নম্বর এমসিকিউ, ইউরিয়া তৈরি হয় কোথায়? যকৃতে। যেই চাক্রিক স্টেপ বিক্রিয়ার মাধ্যমে ইউরিয়া তৈরি হয় তার নাম হচ্ছে অর্নিথিন চক্র। তাহলে অর্নিথিন চক্র সংঘটিত হয় কোথায়? যকৃতে। কাহিনী শেষ। প্লাজমা প্রোটিন সংশ্লেষণ আমরা সবাই জানি, আমাদের প্লাজমা প্রোটিন গ্লোবুলিন, প্রথমবিন, 5' অ্যালবুমিন, এগুলি কোথা থেকে আসে? যকৃত থেকে আসে। লাস্ট হরমোন সংশ্লেষণ। যকৃত, এই হরমোন নামটা খুবই গুরুত্বপূর্ণ। কোন হরমোন তৈরি করে? অ্যানজিওটেনসিনোজেন। খুবই গুরুত্বপূর্ণ আমাদের ব্লাড প্রেশার পরিমাপের বেলায়, মানে নিয়ন্ত্রণের বেলায় অ্যানজিওটেনসিনোজেন হরমোনটা খুবই গুরুত্বপূর্ণ। এই অ্যানজিওটেনসিনোজেন হরমোন সংশ্লেষণ করে, যা বৃক্ক নিঃসৃত রেনিন এনজাইম দিয়ে সক্রিয় হয়। তাহলে এখান থেকে এমসিকিউ আসবে যে অ্যানজিওটেনসিনোজেনকে সক্রিয় করে কি? রেনিন। সক্রিয় হয়ে অ্যানজিওটেনসিন উৎপন্ন করে, যা দেহে রক্তচাপ বাড়িয়ে তোলে, তাছাড়া অ্যাড্রিনাল কর্টেক্সকে অ্যালডোস্টেরন ঘটাতে উদ্বুদ্ধ করে। বাস কাহিনী শেষ। এখন আসো লিপিড বিপাক। যকৃত কিভাবে লিপিড বিপাকে সাহায্য করে, অর্থাৎ লিপিডের সাথে কি কি বিক্রিয়া সংশ্লিষ্ট যেটা যকৃতে ঘটতেছে, কথা বুঝো। 1 নাম্বার, অন্ত্র থেকে শোষিত স্নেহ পদার্থ যকৃতে পৌঁছে চর্বিতে পরিণত এবং সেখানে সঞ্চিত হয়। মানে কি? মানে হইতেছে আমাদের যেই অন্ত্রের যেই ফ্যাটি অ্যাসিড গ্লিসারলটা তৈরি হয়েছিল সেটা আবার রক্ত কর্তৃক বাহিত লিভারে আসে, লিভারে এসে সেটা আবার পুনরায় চর্বিতে, অর্থাৎ ফ্যাটি অ্যাসিড আর গ্লিসারল মিলিত হয়ে আবার চর্বিতে রূপান্তরিত হয়, আমাদের লিভারে জমা হয়। এই জন্য অতিরিক্ত চর্বিযুক্ত খাবার খাইলে লিভারটা ফ্যাটি লিভার হয়, লিভারে ফ্যাট জমে যায়। আচ্ছা, তাহলে এটা হলো একটা বিক্রিয়া, কারণ ফ্যাটি অ্যাসিড আর গ্লিসারল পরস্পরের সাথে যুক্ত হয়েছে, বিক্রিয়া করে আবার চর্বিতে পরিণত করছে। তাহলে এটা একটা লিপিডের সাথে বিক্রিয়া, যেটা আমাদের যকৃতে ঘটতেছে। 2 নাম্বার, যকৃতে ফ্যাটের অক্সিজেন সংযোগে দহন বা অক্সিডেশন ফলে এটিপির শক্তি রূপান্তরিত, অর্থাৎ লিপিডকে ভাঙে যখন প্রয়োজনীয় শক্তির প্রয়োজন, সেই লিপিডকে ভাঙতেও পারবে, এটিপি তৈরি করতে পারবে। কোলেস্টেরল, ফসফোলিপিড, লিপোপ্রোটিন প্রভৃতি যকৃতে সংশ্লেষিত হয়, অর্থাৎ এই যে ফ্যাটি অ্যাসিড গ্লিসারলের সাথে অন্যান্য পদার্থ যুক্ত করে সে এই সকল পদার্থ তৈরিও করতে পারবে। যকৃতে গ্লিসারল এবং ফ্যাটি অ্যাসিডের জারণ ঘটে, ফলে কিটোন বর্গীয়, অর্থাৎ এই ফ্যাটি অ্যাসিড গ্লিসারলটাকে সে জারণও করতে পারবে। যকৃতে শর্করা প্রোটিন থেকে ফ্যাট সংশ্লেষিত হতে পারে, যেটাকে বলা হয় লিপোজেনেসিস। আর শর্করা অভাব হলে দীর্ঘ সময় ধরে খাদ্য গ্রহণ করে সঞ্চিত ফ্যাট থেকে গ্লুকোজ উৎপন্ন হয়, যেটাকে বলা হয় লিপোলাইসিস বা লাইপোলাইসিস। তাহলে এটা হচ্ছে আমাদের লাইপোজেনেসিস, লাইপোজেনেসিস, আর এটা হচ্ছে আমাদের লাইপো বা লিপোলাইসিস। ওকে, বাস কাহিনী শেষ। লোহিত রক্তকণ উৎপাদন ও ভাঙন, এটাও যকৃত ঘটে। হিমোগ্লোবিনের ভাঙন যকৃতে ঘটে। এখান থেকে এগুলি জাস্ট রিডিং পড়লেই হবে। পিত্ত উৎপাদন, হরমোন সংশ্লেষণ তো আমরা পড়েই ফেলছি, আর বাকিগুলো রিডিং হলে হবে। যকৃতের নিঃসরণ পিত্তরস, এখানে আসলে পিত্তরসের কিচ্ছু লাগবে না, জাস্ট পিত্তরসের কাজগুলা পড়লেই হবে। পিত্তরসের কাজগুলা খুব সুন্দর করে পড়বে, এটা সিকিউতে প্রচুর দেয়, এখান থেকে আসলে বোঝানোর কিছু নাই, ডিরেক্ট তুমি অলরেডি পড়ে ফেলছো, সেটাকে মুখস্থ করতে হবে। তুমি 2-3 বার বুঝে পড়ো, তোমাকে মুখস্থ হবে। আমি বারবার বলতেছি, অধ্যায়টা বললাম বুঝে পড়ার অধ্যায়, এই বেশি তারা মুখস্থ করলে তুমি পড়তে পারবা না। আচ্ছা,
এখন আসো অগ্নাশয়। অগ্নাশয়ে কোনো সিকিউ আসবে না, এমসিকিউ আসবে। অগ্নাশয় একটা গুরুত্বপূর্ণ মিশ্র গ্রন্থি। কি মিশ্র গ্রন্থি? আরেক নাম্বার কোশ্চেন, অগ্নাশয়ের মধ্য দিয়ে দেখো একটা নালী গেছে, এই নালীটার নাম হচ্ছে উইরসাং নালী। তোমাকে প্রশ্ন করবে উইরসাং নালী কোথায় পাওয়া যায়? কি বলছি? উইরসাং নালী বা ডাক্ট উইরসাং কোথায় গঠন করে, কোন অঙ্গ? উত্তর হচ্ছে অগ্নাশয়। আচ্ছা, আর অগ্নাশয়ের বহিঃক্ষরা গ্রন্থি কোনটি বহিঃক্ষরা গ্রন্থি হিসেবে কাজ করে? অ্যাসিনাস বা লোবিউল বহিঃক্ষরা গ্রন্থি হিসেবে কাজ করে। সে কি ক্ষরণ করে? এনজাইম ক্ষরণ করে। কি ক্ষরণ করে? এনজাইম। আর অন্তঃক্ষরা গ্রন্থি হিসেবে কাজ করে কোনটা? আলফা বিটা গামা ডেল্টা। আলফা বিটা ডেল্টার পিপি কোষ। সবচাইতে ইম্পর্টেন্ট এমসিকিউ এর জন্য এইটা তোমার মুখস্থ রাখতে হবে। আলফা কোষ গ্লুকাগন হরমোন, বিটা কোষ ইনসুলিন হরমোন, ডেল্টা কোষ সোমাটোস্ট্যাটিন, পিপি কোষ বা গামা কোষ এটা হচ্ছে প্যানক্রিয়াটিক পলিপেপটাইড ক্ষরণ করে। এইটা বললাম ভেরি 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 মাচ ইম্পর্টেন্ট। তাহলে কয় ধরনের কোষ? 4 ধরনের কোষ। বাস, আর কিচ্ছু আমাদের পড়তে হবে না এখান থেকে। পরিপাকে অগ্নাশয়ের ভূমিকা, এটা সিকিউতে দেয়। দেখো তুমি অলরেডি পড়ে ফেলছো, আমিও তোমাকে পড়াই দিচ্ছি কিভাবে। পরিপাকে আমাদের যে ক্ষুদ্রান্তে যখন পরিপাকটা ঘটে তখন অগ্নাশয়ের রসে, শুধুমাত্র অগ্নাশয় রসে কি কি এনজাইম কি কি কাজ করে সেইটুকু লিখে দিয়ে আসলে আমাদের পরিপাকে অগ্নাশয়ের ভূমিকা শেষ। এবং সাথে আমাদের একটু জাস্ট ওই হরমোন গুলার কাজটা লিখে দিয়ে আসতে হবে, শেষ। আর কিছু এখান থেকে লাগবে না। গ্যাস্ট্রিক গ্রন্থি আমরা জানি যে আমাদের পাকস্থলীর যে প্রাচীরে কিছু গ্রন্থি আছে যারা গ্যাস্ট্রিক জুস ক্ষরণ করে, এই গ্রন্থিগুলোকে বলা হয় গ্যাস্ট্রিক গ্রন্থি। তো এই গ্যাস্ট্রিক গ্রন্থির এই যে 4 প্রকার কোষ এবং সেই কোষের কাজ সবচেয়ে ইম্পর্টেন্ট। ফার্স্ট অফ অল হচ্ছে অক্সিনটিক কোষ কি করণ করবে? এটার অপর নাম হচ্ছে প্যারাইটাল কোষ। অক্সিনটিক কোষ কি অপর নাম কি? প্যারাইটাল কোষ। কি কোষ? প্যারাইটাল কোষ। এবং প্যারাইটাল কোষ কি তৈরি করে? হাইড্রোক্লোরিক অ্যাসিড তৈরি করে। এই কথাটা সবচাইতে ইম্পর্টেন্ট। হাইড্রোক্লোরিক অ্যাসিড ক্ষরণ করে কে? প্যারাইটাল কোষ অথবা অক্সিনটিক কোষ। প্যারাইটাল কোষ অথবা অক্সিনটিক কোষ। তাহলে অক্স কি করে? প্যারা দেয়। প্যারা দেয় আবার কি? হাইড্রোক্লোরিক অ্যাসিড। তোমার হাতের উপর যদি হাইড্রোক্লোরিক অ্যাসিড ফেলি তোমার প্যারা লাগবে না, তাহলে সেটাই প্যারা দেয় হাইড্রোক্লোরিক অ্যাসিড। আচ্ছা, মিউকাস কোষ, মিউকাস কোষ। আর্জেন্টাফিন কোষ কি করবে? সেরোটোনিন ক্ষরণ করবে। কে ক্ষরণ করবে? সেরোটোনিন নিঃসরণ করবে। আর জাইমোজেনিক কোষের অপর নাম হচ্ছে চিফ কোষ, পেপসিনোজেন ক্ষরণ করে। মনে রাখবা চিফ, দেখো এভাবে চিফ জামাই পেপসি খায়, চিফ জামাই পেপসি খায়, মুখস্থ হয়ে গেছে। ওকে, আমরা চলে আসি এখান থেকে। আর সেরকম কিছু নাই। ও এইখানে একটা ইম্পর্টেন্ট এমসিকিউ আছে। আন্ত্রিক গ্রন্থির যে ক্ষরণটা, যে আন্ত্রিক গ্রন্থির ক্ষরণকে বলা হয় সাক্কাস এন্টেরিকাস। আমরা যেরকম গ্যাস্ট্রিক গ্রন্থির ক্ষরণকে গ্যাস্ট্রিক জুস বলি, ঠিক একইভাবে আন্ত্রিক গ্রন্থির ক্ষরণকে বলা হয় সাক্কাস এন্টেরিকাস। বাস, এখান থেকে পড়ার সেরকম কিছু নাই আন্ত্রিক রসের। আচ্ছা, পরিপাকে স্নায়ুতন্ত্র হরমোনের ভূমিকা, এইটুক জাস্ট রিডিং দিবা, এখান থেকে কিচ্ছু পড়তে চায় না। আমি জাস্ট যেগুলি দাগাই দিব সেগুলি পড়লেই হবে, সেগুলি পড়লেই হবে। ফার্স্ট এই পৃষ্ঠায় দেখো একটা কথা লেখা আছে, ইন্ট্রিনসিক প্লেক্সাসকে মানুষের দ্বিতীয় মস্তিষ্ক হিসেবে ধারণা করা হয়। সবসময় মনে রাখবা আমাদের যেই পরিপাক তন্ত্রের সাথে যেই স্নায়ুটা জড়িত, সেই স্নায়ুতন্ত্র পার্টটাকে আবার দুইটা ভাগে ভাগ করা হয়েছে, অর্থাৎ এন্টেরিক স্নায়ুতন্ত্র জড়িত। আমি বলি পরিপাকে মেডিকেল টার্ম হচ্ছে এন্টেরো। তাহলে যেই স্নায়ুতন্ত্রটা পরিপাক তন্ত্রটাকে নিয়ন্ত্রণ করতেছে সেই স্নায়ুতন্ত্রের সেই পার্টটাকে বলা হচ্ছে এন্টেরিক স্নায়ুতন্ত্র। এই এন্টেরিক স্নায়ুতন্ত্রে আবার দুইটা পার্ট, এক্সট্রিনসিক এন্ড ইন্ট্রিনসিক। দুইটা কি জিনিস আপাতত বোঝা লাগবে না, এটা বুঝে এটা পরীক্ষায় আসবে না, সো এটা মাথা থেকে ফেলাই দাও। এর মধ্যে ইন্ট্রিনসিক বা এই এন্টেরিক স্নায়ুতন্ত্র হচ্ছে দ্বিতীয় মস্তিষ্ক বলা হয়, এটুকু বললেই হবে। এখন এইখানে আরেকটা কথা আছে, এখানে আরেকটা কথা আছে। আচ্ছা, এই যে দেখো এগুলি রিডিং দিও, এগুলি পড়তে যাও না, ঠিক আছে? আন্তরিক পর্যায়ে, পাকস্থলী পর্যায়ে, স্নায়বিক পর্যায়ে, এগুলি জাস্ট রিডিং দিও। রিডিং দিলেই তুমি বুঝবা, রিডিং দিলেই বুঝবা। আচ্ছা, এখন আসো হরমোনের কাজ। আসলে এইখান থেকে যেই লাইনগুলো দাগাই দিব সেই লাইনগুলো জাস্ট পড়বা। ফার্স্ট, হাইড্রোক্লোরিক অ্যাসিড ক্ষরণ বা হাইড্রোক্লোরিক অ্যাসিড মানে হচ্ছে গ্যাস্ট্রিক জুস ক্ষরণ কে নিয়ন্ত্রণ করবে? গ্যাস্ট্রিন হরমোন নিয়ন্ত্রণ করবে। কি নিয়ন্ত্রণ করবে? গ্যাস্ট্রিক হরমোন। কাহিনী শেষ।
প্রথম আবিষ্কৃত হরমোন কোনটি? সিক্রেটিন। কাহিনী শেষ। কোনটির অপর নাম প্যানক্রিওজাইমিন কোলেসিস্টোকাইনিন? কাহিনী শেষ। আচ্ছা, এরপরে নিচের কোনটি ইলিয়ামের প্রাচীর থেকে খরিত হয়? এন্টেরোকাইনিন। এন্টেরোকাইনিন। আচ্ছা, এখান থেকে একটা গুরুত্বপূর্ণ, নিচের কোনটিকে গ্যাস্ট্রিক ইনহিবিটরি পেপটাইড বা জিআইপি বলা হয়? অ্যান্টেরোগ্যাস্ট্রনকে। অ্যান্টেরো কাকে? গ্যাস্ট্রনকে। আচ্ছা, খুবই গুরুত্বপূর্ণ, বাস এখান থেকে আর কিচ্ছু লাগবে না। আর একটা জিনিস ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে এই যে যে জিআই পেপটাইড হরমোন বা জিআই হরমোন, এরা হচ্ছে ক্ষুধা, এটা কি ক্ষুধা বা তৃপ্তি নিয়ন্ত্রণ করে। বাস বাস গ্রিলিন হরমোনের কারণে, আরেকটা গুরুত্বপূর্ণ, গ্রিলিন হরমোনের কারণে ক্ষুধার উদ্বেগ ঘটে। এই কথাটা আমাদের পড়তে হবে, বাস এখান থেকে আর কিচ্ছু পড়তে যায় না, এটুক রিভিশন দিতে পারো চাইলে। পরিপাকৃত খাদ্যের শোষণ, এই টোটাল পার্টটা জাস্ট একটু রিডিং দিবা, যেখান থেকে সিকিউ আসবে আমি তোমাকে বলতেছি অ্যাকচুয়ালি। সেটা হচ্ছে আমাদের এই যে বিভিন্ন ধরনের খাদ্যসার শোষণ প্রক্রিয়া বর্ণনা করা হলো, এইটা আমাদের সিকিউ এর জন্য ইম্পর্টেন্ট, এইটা আমাদের পড়তে হবে। ওকে, আসো তাহলে আমরা এই জিনিসটা এখন আসো একটু ভালো করে বুঝি, একটু বইয়ের বাইরে যে আমরা একটু ভালো করে বুঝি, চলো। ফার্স্টে বিষয়টা হচ্ছে এরকম যে ধরো এইটা হচ্ছে সাদা কালার দিয়ে, ধরো এইটা হচ্ছে তোমার সেই ক্ষুদ্রান্ত্র, এবং এইখানে হচ্ছে তোমার ক্ষুদ্রান্তের যে সেলগুলা আছে, এই সেলগুলাকে বলা হয় হচ্ছে অ্যান্টেরোসাইট। কি বলা হয়? অ্যান্টেরোসাইট। অ্যান্টেরোসাইট, সাইট মানে সেল, অ্যান্টেরো মানে হচ্ছে পরিপাক, তাহলে পরিপাকের সাথে সংশ্লিষ্ট, পরিপাক তন্ত্রের সাথে সংশ্লিষ্ট যে সেল। আর এইটা হচ্ছে তোমার ধরো অন্ত্র, অন্ত্র। তো আমরা জানি আমাদের যেই শর্করাগুলা ছিল, আমাদের কি ছিল? আমাদের যেই শর্করাগুলা ছিল, সেই শর্করা বিশ্লিষ্ট হয়, বিশ্লিষ্ট হয়ে আমাদের যে শর্করা ছিল, সেই শর্করাগুলা বিশ্লিষ্ট হয়ে কিসে কিসে পরিণত হয়েছে? ধরো গ্লুকোজ, তারপরে যত মনোস্যাকারাইড আছে, প্লাস যত মনোস্যাকারাইড আছে, হ্যাঁ, মনোস্যাকারাইড যেরকম গ্যালাক্টোজ, গ্লুকোজ, ম্যানোজ, এতে পরিণত হয়েছে শর্করাগুলো বিশ্লিষ্ট হয়। এখন এরা সরাসরি এই অ্যান্টেরোসাইট কোষের মধ্যে প্রবেশ করতে পারে দুই ভাবে। এক নাম্বার, একটাকে বলা হয় সক্রিয় শোষণ। কি বলা হয়? সক্রিয় শোষণ। আর একটার নাম হচ্ছে ব্যাপন প্রক্রিয়া। আর একটা কি নাম? ব্যাপন প্রক্রিয়া। এবং এর পাশে আছে হচ্ছে আমাদের সেই ব্লাড ভেসেলটা, এটা হচ্ছে আমাদের সেই রক্ত বাহিকা। তো তারা পরবর্তীতে এই সক্রিয় শোষণ থেকে, এখানে ধরো গ্লুকোজ আছে, এখানে মনোস্যাকারাইড আছে, এরা পরবর্তীতে আবার ঠিক একইভাবে ব্যাপন প্রক্রিয়া সক্রিয় প্রশোষণের মাধ্যমে রক্তবাহিকায় চলে যায়। তাহলে আমাদের শোষণ, খাদ্যদ্রব্য শোষণ বলতে বোঝায় যে একটা খাদ্যদ্রব্য অন্ত্র থেকে কিভাবে একটা রক্তবাহিকায় গেল, কোন প্রসেসে, এটা হচ্ছে শোষণ। তাহলে শর্করা কিভাবে শোষিত হচ্ছে? সক্রিয় শোষণ আর ব্যাপন প্রক্রিয়ায়। অনুরূপ ভাবে আমাদের যেই প্রোটিনগুলা আছে, প্রোটিনগুলা মানে আমিষ, সব আমিষ বিশ্লিষ্ট হয়ে কিসে পরিণত হয়? অ্যামাইনো অ্যাসিড। এই অ্যামাইনো অ্যাসিডও আমাদের কোষের মধ্যে চলে যায় কোন উপায়ে জানো? এই সক্রিয় পরিশোষণ আর ব্যাপন প্রক্রিয়ার মাধ্যমে, এবং সে পরবর্তীতে ঠিক একই উপায়ে রক্তবাহিকায় চলে যায়। অর্থাৎ আমাদের শর্করার আর আমিষের যে শোষণ প্রক্রিয়া সেম, কিন্তু ঝামেলা বাঁধে আসলে আমাদের যে লিপিড আছে সেই লিপিডে। আমাদের যে লিপিড আছে সেই লিপিডে, মানে কি স্নেহ আছে না, এই স্নেহতে হচ্ছে আমাদের ঝামেলাটা বাঁধে। কারণ স্নেহটা আসলে যখন পরিপাক হয় তখন সে বিভিন্ন জিনিসে পরিণত হয়, যেরকম ফ্যাটি অ্যাসিড। ফ্যাটি অ্যাসিড আবার দুই প্রকার। ফ্যাটি অ্যাসিড কয় প্রকার? দুই প্রকার। একটা হচ্ছে শর্ট চেইন মানে খাটো শর্ট চেইন, আর একটা হচ্ছে লং চেইন। ফ্যাটি অ্যাসিড কয় প্রকার? দুই প্রকার, শর্ট চেইন আর লং চেইন। শর্ট চেইন মানে ছোট 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 ফ্যাটি অ্যাসিড, আর লং চেইন মানে বড় বড় ফ্যাটি অ্যাসিড। ফ্যাটি অ্যাসিড, তারপরে হচ্ছে তোমার গ্লিসারল আছে,
তারপরে তোমার কোলেস্টেরল আছে। হ্যাঁ, এই যেই ফ্যাটি অ্যাসিড, গ্লিসারল, কোলেস্টেরল, শর্ট চেইন, লং চেইন ফ্যাটি অ্যাসিড গুলা, এদের মধ্যে যে শর্ট চেইন ফ্যাটি অ্যাসিড তারা তো আসলে ব্যাপন প্রক্রিয়ায় কোষের মধ্যে চলে যেতে পারে এবং কোষ থেকে ব্লাডে যেতে পারে, কারণ তারা হচ্ছে ছোট, কোষের মধ্যে প্রবেশ করতে সে পারে সব সহজে। কিন্তু এই যে গ্লিসারল বলো, লং চেইন ফ্যাটি অ্যাসিড, কোলেস্টেরল, এরা হচ্ছে বড় বড় কণিকা যারা এই কোষের মধ্যে প্রবেশ করতে পারে না। তো আমরা জানি আমাদের এই অন্ত্রের মধ্যে কি আসছে, এক প্রকার লবণ আছে যার নাম কি পিত্ত লবণ, তাই না, বা বাইল সল্ট, পিত্ত লবণ আছে। তো এই পিত্ত লবণগুলা এই গ্লিসারল, লং চেইন ফ্যাটি অ্যাসিড, কোলেস্টেরলের সাথে মিলিত হয়ে এরকম দানায় পরিণত হয়, ছোট 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 দানায় পরিণত হয়। যেই প্রসেসে এই দানাগুলা ফরমেশন করে তার নাম হচ্ছে ইমালসিফিকেশন বা অবদ্রবণ। ইমালসিফিকেশন বা কি বলছি, অবদ্রবণ। অবদ্রবণ লিপিড জাতীয় পদার্থ তোমরা পড়তো, লিপিড জাতীয় পদার্থকে অবদ্রবণ বা ইমালসিফিকেশনের মাধ্যমে সাবানে ফেরার মতো ক্ষুদ্র ক্ষুদ্র দানায় পরিণত করে। এই দানাগুলা পরবর্তীতে এই কোষের সংস্পর্শে চলে আসে, কোষের এই প্রান্তে সংস্পর্শে চলে আসে। সংস্পর্শে আসার সময় সে কি করে, কোষের ভিতরে যেই গ্লিসারলটা ছিল, যেই কোলেস্টেরলটা ছিল, তারপরে যেই লং চেইন ফ্যাটি অ্যাসিডটা ছিল, তাদেরকে ঢুকায় দেয়। আর পিত্ত লবণ, সেই পিত্ত লবণ আবার ফিরে আসে। খুব মজার জিনিস না, সে জাস্ট টাচে এসে ভিতরে ঢুকায় দেয় আর পিত্ত লবণটা আবার ফিরে আসে। আমি যেই কথাগুলো বলতেছি এই কথাগুলোই বললাম, তোমার লিখতে হবে, বইতে এই কথাগুলোই লেখা আছে, বুঝো ভালো করে। তো এই গ্লিসারল, কোলেস্টেরল, ফ্যাটি অ্যাসিড এই কোষের মধ্যে আবার পরস্পরের সাথে মিলিত হয়, মিলিত হয়ে দুইটা যৌগ তৈরি করে। এক নাম হচ্ছে ট্রাইগ্লিসারাইড বা টিজি, আর একটা নাম হচ্ছে কাইলোমাইক্রন। কাইলোমাইক্রন। তাহলে এরা আবার কোষের মধ্যে বিভিন্ন এনজাইমের সহযোগিতায়, ভিতরে তো আসলে এনজাইম নাই, কোষের মধ্যে এনজাইম আছে, এনজাইমের সহযোগিতায় ট্রাইগ্লিসারাইড আর কাইলোমাইক্রনে পরিণত হয়। পরবর্তীতে এরা এই রক্তবাহিকার মধ্যে প্রবেশ করে এক্সোসাইটোসিস পদ্ধতিতে। কি এক্সোসাইটোসিস পদ্ধতিতে? একটা কোষ যখন কোনো বস্তু আপনা আপনি দেহের নিজের কোষের বাইরে বের করে দেয় তখন সেটাকে বলা হয় এক্সোসাইটোসিস। ভেতরে ঢুকাইলে এন্ডোসাইটোসিস, বাইরে বের করলে এক্সোসাইটোসিস। এইভাবে হচ্ছে আমাদের লিপিডটা পরিশোষিত হয়। তাহলে আমরা কি শর্করা, আমিষ আর স্নেহ লিপিড পরিশোষণ বুঝতে পারছি ইনশাল্লাহ। এর বাইরে আমাদের আর কিছু নাই। এখান থেকে সুন্দর মতো রিডিং দিবা, পড়াটা বুঝবা, এবং এটা বললাম 100% সিকিউতে আসবে। সুন্দরভাবে আমি যেটা বলছি এই চিত্রটা একটু নোট করে রাখো, এটা তোমাদের কাজে লাগবে, মুখস্থ করতে হবে, বাকিটুক রিডিং দিলেই হবে। বাকিটুক রিডিং দিলেই হবে। বৃহদন্ত্র থেকে কিচ্ছু পড়ার নাই, জাস্ট রিডিং দিবা, রিডিং দিবা। এখানে একটা জিনিস এমসিকিউতে আছে, সেটা হচ্ছে অ্যাপেন্ডিক্স। এই অ্যাপেন্ডিক্স কোথার সাথে সংযুক্ত থাকে? সিকামের সাথে। সিকামের সাথে অ্যাপেন্ডিক্স কার সাথে সংযুক্ত থাকে? সিকামের সাথে সংযুক্ত থাকে। বাস, এখান থেকে আসলে সেরকম কিছু পড়ার নাই। আর আমাদের সরাসরি চলে যাবো হচ্ছে স্থূলতা। স্থূলতার সংজ্ঞায় কি বলছে? আদর্শ, এখান থেকে একটা এমসিকিউ আছে, আদর্শ দৈহিক ওজনের কত পার্সেন্ট, 20% বা তারও বেশি পরিমাণে মেদ সঞ্চিত হলে তাকে স্থূলতা বলে। আর একটা হচ্ছে বিএমআই। আমরা সবাই বিএমআই সূত্রটা জানি, কিলোগ্রাম বাই মিটার স্কোয়ার। এবং এরপরে আমাদের সবচেয়ে ইম্পর্টেন্ট যে জিনিসটা সেটা হচ্ছে বিএমআই এর ছক, ট্রিপল স্টার। ট্রিপল স্টার তারা মুখস্থ রাখবা। এবং খুবই গুরুত্বপূর্ণ যে যখন আমাদের এই বিএমআই 18.5 এর নিচে হয়ে যায় তখন সেটাকে বলা হয় নিম্নমাত্রার ওজন, আর 50 থেকে 100 হলে সেটাকে বলা হয় মরবিড স্থূলতা বা ব্যাধিগ্রস্ত বিভৎস স্থূলতা। বাকিটুক রিডিং পড়লেই হবে, স্থূলতার কারণ রিডিং পড়লেই হবে। আমাদের এই জিনিসটা 100% মুখস্থ রাখতে হবে, বিএমআই কত, কোন শ্রেণীর মানুষে হয়। আচ্ছা, এরপরে আমাদের একটা গুরুত্বপূর্ণ এমসিকিউ আছে এই জায়গাটায়, সেটা হচ্ছে স্থূলতার চিকিৎসার জন্য চিকিৎসা বিজ্ঞানে যে নতুন শাখা সৃষ্টি হয়েছে তাকে বলা হয় ব্যারিয়াট্রিক্স। এটা এমসিকিউ এর জন্য খুবই 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 ইম্পর্টেন্ট, খুবই ইম্পর্টেন্ট। আচ্ছা, লাস্টে একটা খুবই গুরুত্বপূর্ণ কথা আছে, সেটা হচ্ছে যে আমাদের স্থূলতা দ্রুত হ্রাসকরণে ম্যাজিক বুলেট হিসেবে কাজ করে হচ্ছে জিআই হরমোন। কি হরমোন? জিআই হরমোন। আর পৌষ্টিকতন্ত্রের কয়েকটি রোগ, এটুক জাস্ট রিডিং দিবা, এখান থেকে কোনো সিকিউ আসবে না, এখান থেকে কোনো সিকিউ আসবে না। বাস,
দ্যাটস অল অ্যাবাউট হচ্ছে আমাদের পরিপাক এবং শোষণটা। আমি আবারও বলতেছি, পরিপাক ও শোষণটা একটু বুঝে বুঝে পড়ার চেষ্টা করো, আমি যেভাবে পড়ছি সেভাবে পড়ার চেষ্টা করো। বেস্ট অফ লাক।